আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে ন্যায় আবার চলে এসেছি সংবাদ বিশ্লেষণ নিয়ে। আজকে আজকে মানে সংবাদ বিশ্লেষণ আসলে চান্দু ভাইয়ের কাছ থেকে আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া। উনি আমার শিক্ষক। আহ, উপস্থাপনা ওনার কাছ থেকে শেখা। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতেছি। সাথে আহ, ওনাকে আমি অন্যভাবে আইডল মানি। কিরকম হচ্ছে যে আমি একটা জিনিস ভাবতেছি, খুব ভেবে একটা সিদ্ধান্ত আসতেছে বা একটা এই সিদ্ধান্তের জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করতেছি। এটা যখন আমি চান্দু ভাইয়ের সাথে বসি, চান্দু ভাই দেখি এটা সাবলীল ভাবেই নিজে নিজে বলতে পারে, বা আমার মনে হয় যে উনি আমার থেকে দ্রুত ভেবে ফেলেছেন বা ভাবতে পারেন। সেই চান্দু ভাইকে নিয়ে আজকে আমরা বসেছি। চান্দু ভাই ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আছেন এবং সিনিয়র সাংবাদিক হিসেবে আছেন। চান্দু ভাই, আমার অনুষ্ঠানে এবং আপনার অনুষ্ঠানে আপনার অনুমতি নিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। অতিথি হয়ে আমিও খুব মানে কৃতার্থ বোধ করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আজকে প্রসঙ্গগুলো থাকবে হচ্ছে মা দিবসের শুভেচ্ছা। গতকালকে আমাদের মা দিবস গেছে, সেটার জন্য আমরা মাদের মায়েদেরকে আমরা শুভেচ্ছা দিতে চাচ্ছিলাম। এছাড়াও আছে মাটি কাটা নিয়ে। আজকে ভৈরব নদে মাটি কাটা নিয়ে একটা নিউজ গেছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব মাহবুব চান্দু ভাইয়ের সাথে। সাথে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে একটা আলোচনা ছিল চান্দু ভাইয়ের সাথে আমার। স্টুডিওতে আমরা আলোচনা করতেছিলাম। তীব্র তাপদাহ চলছে মেহেরপুরে, সেটা নিয়ে একটু আলোচনা করব। লিচুর বাজার নিয়ে আলোচনা করব। 10 বাংলাদেশে কি পুশব্যাক, বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। বিআরটিএ অফিসে দুদক, মেহেরপুরে অনলাইন ক্যাসিনো, সড়ক দুর্ঘটনা, মেহেরপুরের সীমান্তে বিজিবি বিএসএফ এর নিষেধাজ্ঞা, মুজিবনগরে ভুয়া চিকিৎসকের জেল, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা যতদূর পারবো আমরা আলোচনা করব। আহ আমার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। চান্দু ভাই, আপনার সাথে আলোচনার আগে আমি যেটা করতে চাচ্ছিলাম যে আজকে, গতকালকে আমাদের ছিল বিশ্ব মা দিবস। মা দিবসে অন্যান্য বারের থেকে আমি দেখলাম যে ফেসবুকে এবারে মায়েদের ওই যে শুভেচ্ছা দেওয়া বা ইয়েটা একটু কম, হয়তোবা আমাদের ইমোশনটা কমে গেছে। তো আমার মনে হলো যে প্রোগ্রামে, অন্তত আমার প্রোগ্রামে জিনিসটা নিয়ে একটু আলোচনা হোক, একটু হোক। আমি পৃথিবীর সব মায়েদের ডেডিকেট করতে চাচ্ছি আজকের প্রোগ্রামটা। বিশেষ করে আমি আমার মা জননীকে স্মরণ করতে চাই আজকের দিনে। চান্দু ভাই, মা দিবসের। এমন একটা শব্দ, এমন একটা বাক্য, এমন একটা উপন্যাস, এমন একটা মহাকাব্য, এইটা আমি খুব বেশি বলতে পারবো না। অশ্রুসিক্ত হব। মা শব্দটা আসলে এতটা ওজন, এইটার ভর সহ্য করার মতো সন্তান আমি হতে পারিনি। আমি আসলে কেন জানি আসলে মায়ের কথা মনে হলে অশ্রুসিক্ত হই। আমার মা সহ পৃথিবীর তাবৎ মায়েদের প্রতি আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা, এটুকু ছাড়া আর কিছুই বলতে পারবো না। আজকের প্রোগ্রামটা আমি পুরোটাই মায়েদের উৎসর্গ, মায়েদের জন্য উৎসর্গ করতে যাচ্ছিলাম জি। বা উৎসর্গ করতেছি। আচ্ছা, আজকে একটা নিউজ হয়েছে মেহেরপুর প্রতিদিনে এবং কয়েকটা নিউজ পোর্টালে আমি দেখলাম যে একই নিউজ করা হয়েছে বা একই রকম নিউজ করা হয়েছে। সেটা হচ্ছে যে ভৈরব নদের মাটি যাচ্ছে ইটভাটায়। হ্যাঁ, এরকম একটা নিউজ ছিল। সেটা হচ্ছে যে মহাজনপুর ইউনিয়নে বাবুপুর গ্রামে এই ঘটনাটা ঘটছে। আপনি হয়তো বা ছিলেন বা দেখেছেন। কি কি দেখলেন? আসলে ভৈরব নিয়ে যদি, মাটি কাটা নিয়ে যদি নিউজ করতে হয় হুম, বা কথা বলতে হয়, হুম, তাহলে ভৈরব সম্পর্কে আসলে জানা উচিত আমাদের। মেহেরপুরের সবচেয়ে বড় একটা জলাধার ভৈরব নদ। হুম, এর একটা বড় ইতিহাস আছে। একটা সময় এই নদের খুবই প্রবাহ ছিল। বন্দর নামকরণ হয়েছে যে গ্রামটার, সেখানে বড় বড় জাহাজও জাহাজ হয়তো। ওখানে আসতো, জি। যে কারণে ওটা বন্দর। তাছাড়া অন্য কোনো কারণে নামটা বন্দর হয়নি। আমরা আমাদের জীবনেও আমরা দেখেছি ভৈরব নদের একটা প্রবাহ, ছোটবেলায় হুম, এই প্রবাহটা দেখেছি। আস্তে আস্তে কালক্রমে এই ভৈরব নদটা চোখের সামনেই শুকিয়ে গেল এবং একটা পর্যায়ে
এটা আবার খনন হলো। আচ্ছা তো আমি যদি আপনাকে এই ভৈরব নদ নিয়ে যদি আমি বলি, মেহেরপুর জেলার অংশে ভৈরব নদটার হচ্ছে 59 কিলো। আচ্ছা 59 কিলো ভৈরব নদ। আমি একটু ব্যাখ্যাগুলো দিয়ে আমি জি জি আপনার এই প্রশ্নে জি আসবো। জি 59 কিলো লম্বা মেহেরপুর অংশে। আচ্ছা আর এর যে চওড়া, যেটা ভৈরব নদটার ইয়েটা চওড়া হচ্ছে 50 থেকে 100 মিটার। আচ্ছা দ্যাট মিনস 150 ফুট থেকে হুম, 300 ফুট আচ্ছা চওড়া। হুম এটা সিএস রেকর্ড অনুযায়ী আমি বলছি, 150 থেকে 300 ফুট চওড়া। দুইটা প্যাকেজে এটা খনন করা হয়। আচ্ছা এটা 2017-18 সালে একটা প্যাকেজে খনন করা হয়, হুম, আর আরেকটা প্যাকেজে খনন করা হয় 2022-23। আমাদের এই কাথুলি থেকে রসিকপুর গ্রাম, যেটা জি কতদূর পর্যন্ত প্রথম ফেজে এটা হুম ছিল, হুম আর দ্বিতীয় ফেজে রসিকপুর থেকে গোপালপুর, যেটা 30 কিলোমিটার লম্বা, এটা দ্বিতীয় ফেজে হুম এটা হুম খনন করা হয়। এটা এই যে খনন প্রক্রিয়াটা শেষ হলো, যখন আমাদের প্রথম খননটা হয়, এই খননে মেহেরপুরে কোনো পানি সম্পদ অফিস ছিল না। আচ্ছা আচ্ছা পানি অধিদপ্তরের কোনো অফিস এখানে আসলে ছিল না, পানি উন্নয়ন বোর্ড যেটা আর কি। দ্বিতীয় ফেজ থেকে এই পানি উন্নয়ন বোর্ড, তার আগেই হুম এখানে অফিসটা ইনভলভ হয়েছে। এখানে এক্সচেঞ্জ আছে, আচ্ছা অন্যান্য ফ্যাসিলিটিস হুম গুলো আছে। এখন এই যে বললাম, কোনো জায়গায় 150 ফিট, কোনো জায়গায় 300 ফিট, হুম। এইটার আমাদের প্রশস্ততা। এই যে খনন হলো। এটা আমি একটু জি। ইন্টারপ্রেট করি। সেটা হচ্ছে যে আমার যতদূর মনে পড়ে আমি গভীরপুর পার হতে গিয়ে মানে আমি আমি আমার ছোটবেলাতে গভীরপুর যখন পার হতাম সম্ভবত এখানে হ্রদ জাতীয় কিছু একটা ছিল ওই যে যেটা পাক খাই, এটাকে হুম কি হুম, বলে অ্যাকচুয়ালি। তো তখন তো দেখতাম যে ওই যে প্রশস্ত আরো অনেক বড় ছিল, অনেক বেশি ছিল। ছিল আপনারা তো আরো ছিল বেশি ছিল দেখেছেন ছিল এর সম্ভবত। বড় ছিল। হুম 300 ফিট তো কম না, জি 300 ফিট। কিন্তু ওই যে বললাম, তাহলে 150 ফিট। হুম এখন নদীর কি ক্যারেক্টার, নদীর ক্যারেক্টার হচ্ছে নদী আইন, যেটা আমাদের হুম সর্বশেষ একটা আইন আছে, আমাদের নদী আইন। আচ্ছা সেই নদী আইনটা হচ্ছে বাংলাদেশ পানি আইন 2013 নামে অভিহিত। আচ্ছা বাংলাদেশ পানি আইন। হুম হুম তার হচ্ছে যে নদীর প্রশস্ত যতখানি, হুম আমি ওই যে 150 বা 300 ফিট বলছি, জি যদি আমি এটার 200 ফিটও ধরি হুম গড়ে, হুম হুম 200 ফিট, এখানে এই নদীটার পানি যতদূর পর্যন্ত উঠবে শেষ সীমানা, হুম হুম ওইখান থেকে নদী আইনের হিসাবটা হচ্ছে তার থেকে 10 মিটার, আচ্ছা দুই দিকে 10 মিটার জায়গা রাখতে জায়গা, 10 মিটার, রাখতে দ্যাট মিনস আপনার 30 ফিট হুম হুম নদীর জায়গা, হুম 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 30 ফিট ওই হুম, শেষ পানির স্তর। আচ্ছা এইটা আপনার কখনো কখনো, এইটা তো হচ্ছে আমাদের এই নদীর ক্ষেত্রে, এই নদের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, হুম হুম এটা যখন সমুদ্র বন্দর বা নদী বন্দর যেগুলাতে, হুম হুম বড় নদী, তাদের প্রশস্ততা আরো 50 থেকে 60 মিটার, দ্যাট মিনস আরো বেশি ওই আচ্ছা নদীর। হুম হুম এখানে আরো 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 কিছু কথা আছে, যে সেখানে আপনার পাবলিকের জমি হলেও নদী আইনটা এমন, হুম, নদীর গতি প্রকৃতি কিন্তু পরিবর্তন হয়। জি, সেই পরিবর্তন হয়ে যদি কোনো দিকে একটা সে অব্লিগেশনের কারণে নদী কিন্তু তার গতিপথ ধরে হুম হুম রাখার জন্য তার মতো করেই সে আবার হুম আরেক দিকে প্রবাহিত হয়, ওখানেও যদি সে যেদিকেই যাক না কেন, তাকে কিন্তু যেতে দিতে হবে। এবং সেখানেও যত ব্যক্তি জমি থাক না কেন, সবই নদীর আন্ডারে চলে আসে এই আচ্ছা একই পদ্ধতিতে। হুম। এখন আমি এই কথাগুলো কেন বলছি, তাহলে যদি নদী কোনো দিকে চর পড়ে বা ইয়ে করে ওটা কি দখল করে নেওয়া যায় এরকম কি? এটা হচ্ছে আর একটা আইন। দেখলাম তো চর দখলের তো জি অনেক জি দেখা জি যায় অনেক যে ওই, নাটক সিনেমাতেও তো আমরা হ্যাঁ, দেখেছি ওই জি যে এটা এমন হতে পারে যে যে নদীটা যখন ভাঙন হয়ে যায়, হুম যারা হুম সেই ভাঙনের শিকার হয়, হুম তারা হয়তো যেদিকে চরটা জাগে তারা হয়তো সেখানে যায় প্রায়োরিটি বেসিসে। কিন্তু তখন ওই চরটা যদি আসলে কখনো অনেক ক্ষেত্রেই গ্রামে পরিণত হয়, হুম তখন হয়তো তারা তাদের ওই যে ভূমিটা হারালো, হুম হুম হয়তো বা, আমি খুব জেনে বলছি বিষয়টা তা না, আচ্ছা আচ্ছা হয়তো তারা সেখানে একটা বাস্তুভিটা তৈরি করার জন্য হয়তো প্রায়োরিটি বেসিসে তারা পেতেও আচ্ছা পারে। এই জায়গাটা আমি একটু অপোজ করতে চাই সম্ভবত ওনারা ওই
অধিকারটা, ন্যায্য অধিকারটা ন্যায্য পান না। অধিকারটা পান না। ওনারা তো বেশিরভাগই পাওয়া ঢাকায় চলে উচিত যায় আর কি। বা বড় শহরে চলে যায়, গিয়ে রিক্সা চালাই বা কিছু একটা। রাইট, সেটা হয়তো বা পাওয়া উচিত ছিল। পাওয়া উচিত ছিল, হয়তো রাইট, পাওয়া উচিত ছিল। হয়তো বা। জি। এখন ভৈরবের যে দুই পারে ব্যক্তি মালিকানার জমি আছে, আমি আসতে চাচ্ছি এই জায়গায়। হুম, নদীটা যখন কাটা হয়, এই কাটার পরে তার জায়গা অনুযায়ী সে পাবলিকের জায়গাতেও মাটি ফেলেছে। আচ্ছা। এই যে পাবলিকের জায়গায় যে মাটি ফেললো, ওইখানে কিন্তু ওই ব্যক্তি মালিকানার জমির যে সমস্ত কৃষক, হুম, তারা যে চাষবাস করে তাদের আর্থিক বিষয় আশায় ছিল, সেটা কিন্তু এই নদীর মাটি ওখানে তার জমির উপরে তাকে চাষযোগ্যতা হারালো হুম, 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 ওই জমিটা। হুম, অনেক ক্ষেত্রে তারা তখন সংশ্লিষ্ট জায়গায় ইয়ে করেন ওনারা, যে আবেদন করেন যে আমি কি আমার জমিটা কি সোজা করে নিতে পারি কিনা, বা আপনারা আমাদেরকে এইটা জমিটা হুম, তো আমাদের, এখানে মাটি তো ফেলেছে, আমি এই মাটিটা কি করব। আচ্ছা। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, হুম, হয় তাকে বলেন, হুম, অথবা ওই মাটিটা অপসারণ করার জন্য তিনারা টেন্ডার করেন একটা। আচ্ছা। এটা সেটার আবার কমিটি আছে, হুম, আমি হুম, হুম, সেখানেও হুম, আসবো। হুম, তখন হুম, করে কি, তখন ওইটার একটা ব্যবস্থা হয়। আচ্ছা। তাহলে এই যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুইটা পদ্ধতিতে দুইটা স্পেলে নদীটা কাটা হলো, হুম, ওই যে মাটি বিক্রি করা হয়, এ যাবৎ পর্যন্ত 22-23 অর্থ বছরে যে খননটা করলো, হুম, ওই খননে আমাদের পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ড হুম, অফিসটাও আসলো। হুম, হুম, সেই অফিসের দেওয়া তথ্য মতে 20,50,415 টাকার মাটি তারা এ যাবৎ পর্যন্ত বিক্রি করেছে। ওকে, আচ্ছা। এটা কর্তৃপক্ষ 20,50,415 নিজেই টাকা, এটা কর্তৃপক্ষ নিজে বলছে। আচ্ছা, আমার সাথে এখানকার যিনি এক্সচেঞ্জ মহোদয় আছেন, ওনার হুম, সাথে আমার কথা হলো, উনি এই তথ্যটা আমাকে নিশ্চিত আচ্ছা, করেছেন। আচ্ছা, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই মাটি কারা কাটছে, জি, তাই না? হুম, হুম, আবার এই যে 20,50,415 টাকার মাটি যে বিক্রি করলেন, হুম, হুম, এটা কোন কমিটি বিক্রি করলেন, কাদের ভিত্তিতে বিক্রি করলেন, এটা হওয়ার পরও রাতের অন্ধকারে কেন মাটি কাটছে, তারা কারা, এই মাটিগুলা যে বিক্রি হচ্ছে, এই মাটিগুলা কোথায় যাচ্ছে, হুম, হুম, এর তো সুনির্দিষ্ট আইনও আছে যে মাটিটা বিক্রি করলে বা বালু মহাল বিক্রি করলে হুম, হুম, সেটা কোন প্রয়োজনে বিক্রি হবে, হুম, কাদের কাছে বিক্রি হবে, সেটারও সুনির্দিষ্ট কিন্তু হুম, আইন আছে। আচ্ছা, 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 সুনির্দিষ্ট আইন বলতে তাহলে এখন তাহলে আমি সেই আইনের ইয়েতে একটু হুম, ব্যাখ্যা হুম, হুম, করব। হুম, হুম, আমি তারপরে ওই মাটি কাটাই যাব। আচ্ছা, এখানে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি, হুম, জেলার পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির প্রধান হচ্ছেন জেলা প্রশাসক, উনি হচ্ছেন সভাপতি। পুলিশ সুপার হচ্ছেন সদস্য, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উনি সদস্য, জেলা মৎস্য কর্মকর্তা সদস্য, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদস্য, নির্বাহী প্রকৌশল সড়ক ও জনপথ বিভাগ সদস্য, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সদস্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রতিনিধি সদস্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জেলা পর্যায়ের প্রতিনিধি সদস্য, জেলা পরিবেশ কর্মকর্তা সদস্য, জেলা বন কর্মকর্তা সদস্য, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সদস্য সচিব, আচ্ছা, যিনি পানি উন্নয়ন বোর্ডে দেখছেন, হুম, উনি হচ্ছেন পদাধিকার বলে সদস্য সচিব, হুম, জেলা প্রশাসক সভাপতি, এবং সবার উপরে মাননীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার উনি হলেন উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে আছেন। আচ্ছা, ঠিক আছে, হুম, হুম। তাহলে একটা শক্তিশালী কমিটি, নো মানে ডাউট। এর থেকে আর শক্তিশালী হইতে এত পারে না। শক্তিশালী কমিটি, এর থেকে আর শক্তিশালী হইতে পারে না। মাটি চুরি হচ্ছে, আমি এ কারণে কথাটা বলছি। হুম, এর নির্দিষ্ট পরিপত্র আছে, জি, যে নদীর জমি কতটুকু কার, হুম, হুম, সেটা ব্যাখ্যা করলাম, এবং নির্দিষ্ট একটা কমিটি আছে এটা দেখভালের জন্য। সেই কমিটি এত শক্তিশালী কমিটি, এর সাথে আর একটা কমিটি আছে, এর সাথে আর একটা কমিটি হচ্ছে জেলা নদী রক্ষা কমিটি, খুবই গুরুত্বপূর্ণ। জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক, সদস্যবৃন্দ কারা আছেন, পুলিশ সুপার, সদস্য জেলা পরিষদ, মেয়র জেলা সদরের পৌরসভা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড,
জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক সমাজসেবা, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা সমবায় কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপপরিচালক বিআরডিবি, উপজেলা চেয়ারম্যান সকল, যে কয়টা উপজেলা থাকে, উপজেলা নির্বাহী অফিসার ও আহ্বায়ক, উপজেলা নদী রক্ষা কমিটি সকল, জেলার গণ্যমান্য ব্যক্তি 2 জন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত, নদী নিয়ে কাজ করে এমন এনজিওর প্রতিনিধি 1 বা একাধিক জেলা প্রশাসক কর্তৃক মনোনীত, গণমাধ্যমের প্রতিনিধি 1 বা একাধিক জেলা প্রশাসক কর্তৃক মনোনীত, সদস্য সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব। এটা হচ্ছে জেলার নদী রক্ষা কমিটি। জি। ওনারা কি করবেন? ওনাদের হুম। কার্য পরিধি, হুম। ওনারা কি করবেন? এই কমিটির কাজটা কি? নদীর অবৈধ দখল, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধ ও প্রতিকার করা, আচ্ছা। পানি ও পরিবেশ দূষণ, শিল্প কলকারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ রোধ ও প্রতিকার করা, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, বিলুপ্ত বা নদী পুনরুজ্জীবিত করা, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ পরিবহনযোগ্য হিসাবে গড়ে তোলা, আর্থসামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা, নদীর অবৈধ দখল, দখল প্রতিরোধ এবং প্রতিরোধ বিষয়ে নদী কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে তথ্য সরবরাহ করা, নদীর দূষণ, দখল ইত্যাদি বিষয়ে মনিটরিং করা, জাতীয় নদী রক্ষা কমিশনকে অবহিত করা, জেলাধীন সংশ্লিষ্ট নদীসমূহ রক্ষা ও সংরক্ষণ কার্যক্রমে জাতীয় নদী রক্ষা কমিশন সহ সকল দপ্তর সংস্থাকে সহযোগিতা প্রদান করা, জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন, বিভাগীয় নদী রক্ষা কমিশনের সুপারিশ পরামর্শ বাস্তবায়ন করা। এই কাজগুলা মূলত এই নদী রক্ষা কমিটি করবে। মানে এই দুটা কমিটি। এই 2টা কমিটি। আচ্ছা আচ্ছা। আমরা কি দেখছি? পানির প্রবাহ যখন থাকছে, এখন তো পানি কমে গেছে অনেক, হুম। পানির প্রবাহ যখন থাকছে, তখন এই যে এখানে একটা জায়গায় বললো না, এখানে একটা ইয়েতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, জি জি। বিলুপ্ত নদী পুনরুজ্জীবিত করা, আর আর্থ সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা, নিশ্চিত এটা করা। কিন্তু খুব জি গুরুত্বপূর্ণ। জি। সেই সাথে নদীর অবৈধ দখল, দখল প্রতিরোধ এবং প্রতিরোধ বিষয়ে নদী কমিশনকে সংশ্লিষ্ট তথ্য প্রদান করা। এই আমরা কি দেখছি? নদীর যে প্রবাহ, সেই নদীর প্রবাহটা এটাকে বহুমাত্রিক ইয়েতে ব্যবহার করার ক্ষেত্রে হুম হুম। আমরা দেখি নদীর পানিটা যখন থাকে তখন সেই পানিটা সবুজ, মানে কি ওখানে ওই ইয়ে থাকে, কচুরিপানা থাকে, জি। পানিটা দেখা যায় হুম না। হুম হুম। সাধারণ মানুষ যদি একটা পরিবেশের মধ্যে বাঁচতে চায়, সে যদি একটু নৌকা ভ্রমণ করতে চায়, মেহেরপুর ভৈরবে সেটার কোনো সম্ভব না। সম্ভব না। সম্ভব সেই না। হুম পানি থাকলে সেই এটা, আর পানি হুম এখন কমে গেছে। হুম সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেই ধরনের অব্লিগেশন আছে, আমরা চাইলে এখান থেকে মুজিবনগর পর্যন্ত হুম এই নদী দিয়ে যেতে পারবো না। এটা হুম। গেল একটা দিক। আচ্ছা তাহলে কমিটি সেখানে কতটুকু কাজ করছেন, সেটা একটা প্রশ্ন কিন্তু আচ্ছা। অবশ্যই। হুম হুম এইবার আসি আমি মাটির ক্ষেত্রে। তাহলে এই যে 20 লক্ষ টাকার মাটি বিক্রি হলো, হুম হুম। এই 20 লক্ষ টাকার মাটি বিক্রি করলেন, এইখানে কমিটির এই ইয়েতে এইখানে আছে, এখানে এই মাটিটা কি করবে? আচ্ছা। এখানে বালু মহাল হিসাবে আছে, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ, পরিদর্শন, তদারকি ও সমন্বয়, দুর্যোগ ও আপদকালীন কার্যক্রম সমূহের তদারকি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতকরণ। আচ্ছা, রাজস্ব বাজেটের আওতায় সম্পাদিত কার্যক্রম তদারকি, ড্রেজিংকৃত বালুর মূল্য নির্ধারণ, বিক্রয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান, প্রদান। ড্রেজিংকৃত বালু স্থানীয় জনগণের সমষ্টিকৃত হুম হুম। চাহিদার আলোকে তথা রাস্তাঘাট, খেলার মাঠ ভরাট ও অন্যান্য সরকারি স্থাপনার কাজে ব্যবহারের সিদ্ধান্ত প্রদান। আচ্ছা। এই কাজগুলাতে ব্যবহার হবে। হুম হুম হুম। ঠিক আছে? তাহলে আমি ওই যে বললাম, যে ব্যক্তি মালিকানার জমির উপরে যে মাটিটা আছে, হুম হুম হুম। সেটার যেমন একটা, যারা ফেললো হুম তাদের একটা যেমন দায় আছে যে মাটিটা তার জমিটা অন্তত ঠিক করে দিক, হুম। সেটা কিন্তু কেউই করেনি।
আচ্ছা। যে ঠিকাদারের মাধ্যমে এটা কাটা হয়েছিল তারা কিন্তু স্বল্প কিছু জায়গায় এই পাহাড়গুলা ড্রেসিং করেছে, তাছাড়া কোনো জায়গায় ড্রেসিং করেনি। আচ্ছা। আচ্ছা। যার কারণে সত্যিকার অর্থে আমরা সরেজমিনে গিয়ে দেখি যে ওই সমস্ত প্রান্তিক চাষি যাদের অল্পই জমি ছিল, শুধু গালার মাঠের জমি বলে, এটা হুম, গালার জমি কালার বলে, কালার জমি, জি। গালার জমি বলে, তারা কিন্তু সেই জমিটা হারিয়েছে এইভাবে। আচ্ছা। প্রশ্ন হলো তারা ওই জমিটা পেলো কি করে, সেটা কিন্তু আর একটা প্রশ্ন। সেটা এসি ল্যান্ড জানে, হুম, হুম, তাই নাকি? হুম, ভূমির অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা জানে, তাদের নামে কিভাবে হলো হুম, সেটা আর একটা কোশ্চেন। হুম, কিন্তু যেহেতু তারা পেয়েছে, আপনি যেহেতু সেটা তাদের কাছ থেকে নিতে পারছেন না, তাহলে তাদের জমিটা আপনি নষ্ট করেছেন, সেখানে আপনার কোনো ভূমিকা নাই। ওকে। এবার যখন তারা আবেদন করছে, সেই আবেদনে যে সবসময় যে সাড়া দিচ্ছে তাও না, কিন্তু মাটিটা বিক্রির ক্ষেত্রে বা হুম, মাটিটা হুম, চুরির ক্ষেত্রে হুম, এটা কিন্তু একটা ধারাবাহিক কার্যক্রম কিন্তু চলছে। আচ্ছা। আমরা মেহেরপুর প্রতিদিনে যে নিউজটা হচ্ছে, হুম, হুম, এই নিউজে আসি, এই নিউজটা হচ্ছে বাবুপুর, হুম, মহাজনপুর হুম, ইউনিয়নের বাবুপুর যে জি, জি। জায়গাটা, সেখানে হুম, হুম, যেখানে একটা ওয়াকওয়ে করা হয়েছে, সেই ওয়াকওয়ে তো আপনার ওই বকচর যেটা থাকে, সেই জি, বকচরের উপরে জি, জি, ওয়াকওয়েটা, জি। কিন্তু যেখানে ওয়াকওয়েটা করা হচ্ছে সেই ওয়াকওয়ের উপরের মাটিগুলা সব বিক্রি করে ফেলছে, সব কেটে নিয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে? হুম, হুম, এখানে সংশ্লিষ্ট জনদের সাথে আমার যে কথা, সেই কথা অনুযায়ী এই মাটিগুলা সিংহভাগ মাটি আমাদের যে কয়ারি, তাতে সব ওই এলাকায় 6টা ভাটা আছে, 6টা ভাটাতে গেছে আচ্ছা। সব মাটি। হুম, হুম, কিছু কিছু ভাটায় মাটি আছে এমন মনে হচ্ছে যেন এটা একটা টিলা, আচ্ছা। ছোট ছোট টিলা, অনেক হুম, হুম, মাটি। হুম, হুম, তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এই মাটিগুলা কোথা থেকে পেলেন, তখন তারা বলছে যে সংশ্লিষ্ট এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন ইউনিয়নের, হুম, হুম, আমাম হোসেন মিলু, গত রেজিমের হুম, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান, বলছে যে তিনি যে মাটি বিক্রি করেছেন ওনার কাছ থেকে আমাদের এই মাটিগুলো কেনা। আচ্ছা। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মাটি, নতুন মাটিও আছে হুম, এই সমস্ত হুম, না, জায়গাতে। ওনার ধরে নিচ্ছে যে 5ই আগস্টের পর তো ওনার আর নাই, না, মাঠে নাই। না, 5ই আগস্টের পরে পালা বদল হয়েছে, হুম, হুম, কিন্তু পালা বদলের সাথে সাথে মানুষও বদল হয়েছে। হ্যাঁ। ওই 5ই আগস্টের আগে যেমন মাটি বিক্রি হয়েছে বা মাটি আচ্ছা। চুরি হয়েছে হুম, হুম, রাতের অন্ধকারে, এখনো সেই কাজটা এখনো হচ্ছে, আচ্ছা। শুধু শুধু মানুষ মানুষগুলো বদল হয়েছে, দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত লোকগুলো। মানুষগুলা বদল হয়েছে। আচ্ছা। সেক্ষেত্রে এটা কিন্তু একটা চলমান বিষয়। হুম, তো এখন এইটা আমরা গণমাধ্যমের মানুষ হিসেবে যতটুকু এটাকে দেখভাল করছি, হুম, তো আপনাকে কমিটির যে তালিকা দিলাম, হুম, সেই তালিকা অনুযায়ী যদি আসলে কাউকে 1 2 জন 3 জন করেও যদি আসলে একটা দায়িত্ব দেওয়া যেত, যে জি, আপনি এই মাসে এই দায়িত্বটুকু, আপনি এই 3 জন এই জি, দায়িত্ব জি, এই জি। মাসে পালন করেন, হুম, হুম, পরের মাসে এই 3 জন পালন করেন, বা হুম, পরের হুম, মাসে এটা ধরনের যদি একটা রোটেশনাল হুম। যদি কর্মসূচি দিতেন, তাহলে হয়তো এই সমস্ত উৎপাত থেকে এখানে অন্তত এখানে রক্ষা আমি পেত। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে নির্বাহী কমিটি তো নাই। নির্বাহী কমিটি আছে কি? এটাই তো সর্বোচ্চ কমিটি। এটা সর্বোচ্চ কমিটি। হুম। আচ্ছা। তাহলে মানে স্পেসিফিক কোনো দায়িত্বপ্রাপ্ত কেউই উপজেলাতে নাই। উপজেলাতে উপজেলাতে প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী জি, অফিসার, জি। সদস্য সচিব এই পানি উন্নয়ন বোর্ডের এসডি, আচ্ছা, উনি আচ্ছা। হচ্ছেন সদস্য সচিব, আর হুম, হুম, জেলাতে হচ্ছেন জেলা প্রশাসক, হুম। আর সদস্য সচিব হচ্ছেন নির্বাহী নির্বাহী একজন। একজন। জি, জি। এই হলো পদ্ধতি। আর হুম, অপর যাদের কথা বলছি, জি। প্রত্যেকটা সংশ্লিষ্ট ইয়েতে তাই তিনারা দায়িত্ব পালন করছেন। আচ্ছা। এখন এগুলার মধ্যে থেকেও যদি আসলে আমরা এটাকে আহ, না ঠেকাতে পারি, হুম, হুম, তাহলে আসলে এ দায়িত্ব আসলে কমিটির। হুম, জি, জি, আমরা যারা গণমাধ্যমের মানুষ, আমরা চেষ্টা করি, আমরা কতটুকু চেষ্টা করতে পারি, আমরা একটা নিউজ করতে পারি, জি, জি। তাই নাকি? হুম, যেমন নিউজ করেছি, নিউজ করলাম, সেখানে অবশ্যই যারা এই মাটি কাটার সাথে যুক্ত, আমরা কম বেশি কতজনের নাম সেখানে আমরা উল্লেখ করেছি। জি, পাশাপাশি আমাদের যে সোর্স, সাধারণ মানুষ, আজকের যে সামাজিক বাস্তবতা, এই বাস্তবতায় তো তারা আসলে ঝুঁকি মনে করে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে, হুম, 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 তাদের কাছ থেকে তো আমরা সেই ওই মানে খুব হেরফের করে যদি আমরা কিছু ইয়ে করি, হুম, জি, হ্যাঁ, হুম, ওই হুম, শুনেছি অমুকজন নাকি ইয়ে হুম, 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 করে এইভাবে, কিন্তু সাধারণ মানুষ তারাও তো ঠিক মতো মুখ খুলতে চায় না।
আর আমরা যদি আসলে সেই ধরনের তথ্যগুলা বের করতে না পারি, আমরা যদি না জানি, তাহলে আমাদের জন্য লেখাটাও মুশকিল। জি জি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যেখানে এই অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা আছে, হুম, আমরা চেষ্টা করছি যে অন্তত সেই সমস্ত জায়গাগুলোকে অ্যাড্রেস করা। আচ্ছা তারই অংশ হিসাবে আমাদের এই আজকের এই মেহেরপুর প্রতিদিনের আজকের যে লিড আজকে নিউজ, যে এই ভৈরব এরিয়া। আচ্ছা আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে যে স্মারকলিপি বা কিছু একটা আমরা প্রদান করতে পারি, বা একটা মানববন্ধন হইতে পারে। এটা এমন হ্যাঁ কিছু কি? হ্যাঁ হতে পারে, তবে আমি আমার কাছে সর্বশেষ যে তথ্যটুকু আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে আমি হুম, হয়তো ওনার নাম বলছি না, আচ্ছা, উনি আমার সাথে আজকেও কথা হচ্ছে, উনি বলেছেন হুম, যে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি এটা অবজারভেশনে আমার আছে, আচ্ছা, আমি যাদেরকেই পাবো সেটা দিনে হোক রাতে হোক, হুম, 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 হ্যাঁ, হুম, আমি আমার ব্যবস্থা গ্রহণ করব, আচ্ছা, এ আচ্ছা, ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুম, তো হুম, ওনার এই অ্যাডামেন্ট অ্যাটিটিউড আমার ভালো লেগেছে। যাক, যাক। এখন এইটা দেখার বিষয় এটা দেখার বিষয় যে যে কি উনি হয়। আসলে কতটা হুম, এটাকে বাস্তবায়ন করতে পারছেন, হুম, বিষয়টা হলো ইয়ে। আর ভৈরব নদ সত্যিকার অর্থে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মেহেরপুরের একমাত্র জি এই নদীটা, জি তাই নয় কি? জি তো সেই ক্ষেত্রে এটা আমি অনেক সময় মনে করতাম যে আসলে অনেক লম্বা, ওই যে প্রায় 59 কিলো কিলো, জি লম্বা। জি জি, আমার এক এক সময় মনে হয়েছে যে নদী পাড়ের মানুষগুলা যারা, যে সমস্ত গ্রামের মানুষ, হুম, তাই হুম, না, হুম, 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 তারা তো গোছলও করে ওখানে, জি তাই না? জি, তো এখনো তারা যদি এখনো করে, এখনো জি করে, এখনো করে। তো ওখানে যদি সবাই যদি ইয়ে করে, নির্দিষ্ট অংশটুকু হুম, এই কুচুরিপানা গুলা যদি মানে তুলে ফেলতে পারে, হুম, তাহলে পুরা নদীটাই কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার একটা ইয়ে আছে। সরকারকে করতে হলে বা কোনো প্রতিষ্ঠানকে করতে হলে তো সেখানে একটা ইনভেস্টেড জি প্রয়োজন, জি তাই না? জি জি, তো ওইটা আহ, এই ধরনের একটা জনগুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং হুম, হুম, এটা হুম, এটা হয়তো একটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হ্যাঁ, এটা করতে পারলে ভালো হতো। বা একটা সেখানে এনজিও কে আমাদের মতো, এনজিও কে দায়িত্ব দেওয়া হ্যাঁ যেতে হ্যাঁ, পারে। আমাদের মতো মানুষও হয়তো সেখানে গিয়ে অংশ নিতে পারতাম। জি জি, আমরাও একটা সময় ওই নদী পাড়েই, হুম, নদীটা যখন খনন হলো, আমরা খুব ইয়ে ছিলাম, হুম, হুম, খুবই আহ, মানে এত আনন্দিত ছিলাম, এত উৎসাহিত হুম, হয়ে ওখানে আমরা বেশ কিছু হাজার হাজার এই তালের আঠি আমরা বপন সেখানে করতে। বপন আচ্ছা, করেছিলাম, হুম, হ্যাঁ। হুম, তো এই ধরনের সামাজিক কাজ তো করাই যায়, আচ্ছা, তাই না? আচ্ছা, তো সে হুম, ধরনের উদ্যোগের অভাব আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। আমরা আশা করতেছি যে ওটা নিয়ে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। ভালো জি কিছু হবে ইনশাল্লাহ। জি আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমাদের বিশ্ব গণমাধ্যম দিবস গেল। গণমাধ্যম দিবসে ১৮০টা দেশের মধ্যে, এটা আপনার নিজেরই স্ট্যাটাস, আপনার মাহবুব চান্দুর নামে যে ফেসবুক এই পেজ আছে, এই প্রোফাইল আছে, সেই জি প্রোফাইলে আপনি তেজটা আহ, মেতে আপনি একটা পোস্ট করেছিলেন। পোস্টে এইরকম ছিল যে বাংলাদেশের অবস্থান ছিল ১৮০টা দেশের মধ্যে, বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯। ১৪৯, মাস বেটার দেন ইন্ডিয়া। ইন্ডিয়া ১৯১, ৫১তম, পাকিস্তান হচ্ছে ১৫৮তম, ভুটান হচ্ছে ১৫২তম। হুম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমি আপনার সাথে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না, এইরকম একটা কথা বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ওনার সাথে আপনি সহমত পোষণ করেন কিনা? আমি সহমতের বিষয়টা আছি। গণমাধ্যমের স্বাধীনতায় নানান মত আছে, আচ্ছা, আলোচনাটা যদি আমি এভাবে করি, হুম, শুধু গণমাধ্যমের স্বাধীনতা না, হুম, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন এখানে খুব খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। জি আপনার দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ, জি তাই নয় কি? জি, সেক্ষেত্রে সামগ্রিকভাবে হুম, মত প্রকাশের যে স্বাধীনতা, হুম, এর মধ্য দিয়ে যে গণমাধ্যমের যে স্বাধীনতা, এটা একটা ব্যাপক আলোচনা, বড় ক্যানভাস। আচ্ছা, আমি আপনি যে দেশে বসে, যেখানে বসে আলোচনা করছি, আপনি আপনার কথাই বললেন, আমার একটা স্ট্যাটাসের কথা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ১৮০টা দেশের মধ্যে ১৪৯তম আমাদের স্কোর। আমাদের বাংলাদেশ। সেই দেশে বসে আমি আপনি আলোচনা করছি মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে, তাই নাকি? জি প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একটা উক্তি বলে আমি আলোচনাটা শুরু করি। তিনি বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, হুম 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 কোন সেক্টরের সংস্কারই স্থায়িত্ব পাবে না। প্রধান, জি ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, তাহলে বিচার বিভাগের সংস্কার দরকার, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে হুম তাহলে স্বাধীনতাটা নাই। কেউ না কেউ, কোন স্টেক হোল্ডার, হুম কোন না কেউ, তাহলে সেখানে একটা হস্তক্ষেপ হচ্ছে। জি স্বাধীনতাটা এই কারণে দরকার। জি গণমাধ্যমের স্বাধীনতাটাও কিন্তু এ কারণেই দরকার, তাহলে হস্তক্ষেপ হচ্ছে, হুম হুম তাই তো? হুম। তো এখানে যদিও হস্তক্ষেপ হচ্ছে বলতে আমি গত পরশু দিনের একটা ইয়ে ছিল খালিদ মহিউদ্দিনের ওই যে ঠিকানা, যে ইয়েটা ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামে ভারতীয় একটা সাংবাদিক উনি কথা বলতেছিলেন। তো ওখানে উনি বললেন যে, বা উনি যেটাকে ফিল করেন সেটা হচ্ছে যে গণমাধ্যমকে যেটা পে স্কেল বা স্যালারি বা যে সম্মানী যেটা দেওয়া হয়, মিডিয়া হাউস যে সম্মানীটা দেয়, এটা অতি নগণ্য। যে কারণে হয়েছে কি যে আগে খুব স্ট্যাটাস ওয়ালা মানুষগুলো আসতো, বা ওই পরিবার থেকে মানুষগুলো আসতো, বা অনেক জেনে জ্ঞান নিয়ে আসতো উম, সাংবাদিকতা। এখন হয়েছে ওই স্ট্রাকচারটা তো একদমই কমে গেছে, একদমই নাই বললে চলে। আজকেও ওইটা নিয়ে কয়েকটা নিউজ হয়েছে যে মিনিমাম 30,000 টাকা একটা স্যালারি বা এই জাতীয় নিয়ে অনেকগুলো আলোচনা হচ্ছে। তো এইটার জন্য মানে সাংবাদিকতায় ওই চর্চাটা তৈরি হচ্ছে না এইরকম। এখন এই তো বলছি, এই কারণে মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নেই বলা হচ্ছে যে সব ধরনের মানবাধিকারের চালিকা শক্তি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। জি তো আমি আসলে যে দেশে বলছি, যে দেশে কথা বলছি, আমার মত প্রকাশের হুম স্বাধীনতা, হুম হুম সে দেশের যে বাস্তবতা, হুম হুম গণমাধ্যমগুলা মালিক কারা? আপনি যে বেতন ভাতার কথা হুম, বলছেন, জি জি মালিক কারা? এর একটা, সেই বলে না যে একটা, হুম হুম এই গণমাধ্যমের যে মালিক, হুম হুম এই মালিক, মালিকদের নিয়ে নানান কথা আছে। হুম হুম কেউ কালো টাকার হুম স্পট হিসাবে একটা গণমাধ্যমকে ইয়ে গণমাধ্যম করছে, আচ্ছা হুম ঠিক আছে। এ ধরনের নানান কথা আছে, আমি হয়তো অত এলাবোরেটলি আমি কথা নাইবা বললাম। হুম আমি সাংবাদিক, হুম আমি কতটুকু কথা বলতে পারছি? আচ্ছা, আমি যতটা বলতে পারছি, আমি যে গণমাধ্যমে চাকরি করছি, সেই গণমাধ্যম আবার সেই আমার সেই নিউজটা ছাপছে কি? জি জি আসলে স্বাধীনতা তো একে অপরের পরিপূরক। আমি আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি যদি আমার স্বাধীন সত্তা নিয়ে, হুম হুম সমাজের প্রতি আমার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়ে যদি আমি একটা রিপোর্টিং করি, হুম একটা নিউজ করি, হুম আমি যে হাউসে চাকরি করছি সেই হাউস আসলে আমার এই কথার সাথে তার এডিটোরিয়াল যে কনসেপশন হুম সেটা যায় কিনা। যদি যায় তাহলে উনি ছাপবেন, হুম আর হুম যদি না যায় তাহলে ছাপবেন না। আচ্ছা, এই তো অবস্থা। জি জি এরপরে আমাকে আসলে ক টাকা বেতন দিচ্ছেন, কোন ওয়েস বোর্ডের ইয়েস নিয়ে আমাকে দেখছেন, হুম হুম এটা তো একটা ব্যাপার। জি কিন্তু আমার নিউজটাই আসলে প্রকাশ হচ্ছে কি হচ্ছে না, জি জি তাই না? জি আচ্ছা, ধরেন প্রকাশ হলো একটা নিউজ, প্রকাশ হওয়ার পরে এইবার আমার হুম হুম হুম, ওই নিউজটা তো একটা অনুসন্ধানী রিপোর্টের কথাই বলছি। জি এমনি জি সাধারণ যে নিউজ, সেই নিউজটার খড়গহস্ত হয় না কোন একটা অনুসন্ধানী রিপোর্টের, সেটা তো জি কাউরের সেটাই হয়। বিরুদ্ধে গেছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ জি জি সেটা আমলা হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, ইয়ে হতে পারে, আপনার কোনো বড় ব্যবসায়ী হতে পারে, হুম হুম তাই তো? জি এবার তো প্রথম টার্গেট হব তার আমি, হুম হুম তাই তো? জি সে এবার কি করছে? সে হয়তো প্রথমত আমাকে থ্রেট করছে, পরবর্তীতে মামলা করছে, হুম তাই না? হুম হুম, এই যখনই মামলা করছে তখনই হয়তো দেখা যাচ্ছে যে আমার ওই হাউস আমাকে বলছে যে একটু ইয়ে করেন, এগুলা দেখে শুনে হ্যাঁ করেন, দেখে শুনে করেন। এই মামলার ঝামেলার মধ্যে গেলেন, হুম ঠিক হুম আছে। হুম হুম এখন মামলা যখন হয়ে গেল, এটা উনি বললেন কেন আমাকে, কিন্তু উনি আর ওই মামলা যেহেতু হয়ে গেল, হুম 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 উনার নামে যদি না হয়, শুধুমাত্র রিপোর্টারের নামেই যদি হয়, তাহলে তো উনি বেঁচেই গেলেন, জি জি ঠিক আছে। হুম হুম কিন্তু ওই রিপোর্টারের নামে যখন মামলা হচ্ছে, সাধারণত সম্পাদকের নামেও মামলা হয়, জি প্রকাশকের নামেও মামলা হয়। জি
তো এই অবস্থায় মামলা চালানোর জন্য ওই রিপোর্টারের অবস্থা কিন্তু খারাপ, হুম। তাই না? হ্যাঁ, আমরা এরকম আসলে অভিজ্ঞতাও আপনার স্বাধীনতার আছে। কথা, হ্যাঁ, হ্যাঁ। আমরা স্বাধীনতার কথা বলছি, এটা অনেকটা একাডেমিক আলাপ আচ্ছা, আমাদের, আচ্ছা। খুবই একাডেমিক আমার কাছে যেটা মনে হয়। হুম, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তার স্বাধীনতা, হ্যাঁ, এই যারাই আমরা বলি না কেন, ঠিক আছে, হুম, হুম। যুদ্ধের সময় স্বাধীন বেতার কেন্দ্র ছিল না, জি। শুনেছেন তো, হুম, হুম। স্বাধীন বেতার কেন্দ্র। জি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেই বেতার কেন্দ্র কি আসলে স্বাধীন থেকেছে? যুদ্ধ উত্তর বাংলাদেশে যে নামকরণ করা হয়েছিল স্বাধীন বেতার কেন্দ্র, স্বাধীন টেলিভিশন, জি, তাই নয় কি? জি। তো সেই প্রতিষ্ঠানগুলা কি আসলে স্বাধীনতা পাওয়ার পরে তার স্বাধীনতা কি আসলে ছিল? তা তো থাকেনি, তাই নয় কি? জি। আমরা অনেক কথা বলতে পারি, হুম, এখানে হুম, আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, শাসন বিভাগ আছে, হুম, হুম, হুম। তাই না? জি। একে অপরের পরিপূরক, কিন্তু হুম, হুম। প্রত্যেকের স্বাধীনভাবে কাজ করে, আবার একে অপরের পরিপূরক। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আবার যুক্ত করা হয়েছে গণমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ। ওই তিনটা স্তম্ভের পাশে হুম, হুম, চতুর্থ স্তম্ভ হিসাবে হুম, ইয়ে করা হয়েছে। একাডেমিক কথায় যদি আমি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন টমাস জেফারসন। হুম, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রথম পররাষ্ট্রমন্ত্রীও বটে, হুম, ঠিক আছে? তো জেফারসন একটা ইয়ের সাথে কথা বলছিলেন, একটা সাংবাদিককে বলছিলেন যে আমাকে যদি বলা হয় যে এই সংবাদপত্রবিহীন সরকার হুম, এবং সরকারবিহীন সংবাদপত্র, এই দুটোর মধ্যে যদি আমাকে একটা বেছে নিতে বলা হয়, হুম। তাহলে আমি কোনটা নেব জানেন? উনি বলেছিলেন, আমি অবশ্যই সরকারবিহীন সংবাদপত্রকে বেছে নেব। আচ্ছা। মাত্রাটা বোঝেন? জি, জি। তিনি বলছেন সরকারবিহীন হুম, সংবাদপত্রকে বেছে নেব। এটা কি চারটিখানি কথা বলেন তো? এটা একাডেমিক কথা হতে পারে আমাদের মতো এই ইয়েতে, তাই হুম, না? হুম। পাকিস্তানের তৃতীয় প্রেসিডেন্ট উনি, এই টমাস জেফারসন। তা আমরা যদি সেই সমস্ত উদাহরণগুলা, তত্ত্বগুলা যদি আমরা বাংলাদেশে বসে কপ চাই, হুম, হুম। আমি না হয় তাহলে 100, কাজ করবে না। আমি না হয় 149 বলছি, হুম, হুম, আমার না হয় অবস্থা 149, ভারত হচ্ছে 151, জি। পাকিস্তান 158, ভুটান 152, হুম, এর মধ্যে ভালো একটু স্কোর আছে 90, হুম, নেপালের, শ্রীলঙ্কার 100, মালদ্বীপের হলো 104, জি। তাই না? এই যখন বাস্তবতা, আমরা গণমাধ্যম বা সংবাদপত্রের হুম, স্বাধীনতার কথা বলছি, জি। আমার কাছে এটা একটা সত্যি রাজনৈতিক দলের নেতাদের যে মঞ্চের যে বক্তৃতা, হুম, হুম, আর তিনাদের মঞ্চের বাইরের যে হুম, আলোচনা, হুম, হুম। আমার কাছে ওই মঞ্চ, এই এটা একই 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 রকম, একই একই মঞ্চ একই রকম বক্তৃতা, মনে আমার হয়। কাছে হুম, হুম, এটার থেকে হুম, হুম। এর একটু আলাদা মনে হয়নি। আচ্ছা। আপনাকে আমি একটা উদাহরণ দিই। জি। মেহেরপুর প্রতিদিন নিউজ করলো ইয়েতে, আপনার গাংনীর হুম, মেহেরপুর 2 আসনের তৎকালীন সময়ের এমপি মকবুল হোসেন, জি। তিনার একটা ভাড়া বাড়িকে কেন্দ্র করে। হুম, হুম, তো ওই বাড়ির যে মালিক, হুম, হুম। তিনি অনেক দিন থেকে মকবুল সাহেবকে বাসাটা ছেড়ে দিতে বলেন, এবং বাসাটা কিছুটা পরিত্যক্ত ঘোষণা করেছে পৌরসভা, আচ্ছা। 2 বার ঘোষণা করেছে, হুম, 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 ঠিক হুম, আছে? হুম, তো উনি বাসাটা ছেড়ে দিতে বলেন, কিন্তু মকবুল সাহেব সেটা ছাড়েন না। তো উনি একটা পর্যায়ে মনে করছেন যে ওই বাসাটা মনে হয়, ওই জায়গাটা, ওই বাড়িটা আর উনার নাই, আচ্ছা, যে কোনো কারণে হয়তো মকবুল সাহেব হয়তো ওটা উনি উনার করে ফেলেছেন। আচ্ছা। নচেত এত বলার পরেও, এটা হুম, কন্ডেম ঘোষণা করার পরেও উনি নামছেন না, হুম, তাই না? একটা হুম, প্রতিষ্ঠান কন্ডেম করলো, তারপরে উনি যেহেতু নামছেন না, তাহলে আলটিমেট ওই এটা আমার আছে কিনা হুম, উনি এইভাবে সন্দেহ প্রকাশ করলেন। তো আচ্ছা। এইটা যখন একটা সাংবাদিকের কানে আসে, তখন এটা সাংবাদিকের জন্য সেটা নিউজ, তাই জি, তো? জি, জি। যে এই ধরনের একটা মানুষ, তার নিজের বাড়ি, হুম, দীর্ঘদিন ধরে ভাড়া আছেন, অথচ উনি শক্তিশালী মানুষ, আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের পার্লামেন্টের মেম্বার, জি। তাই না? যিনি আইন প্রণয়ন করেন, হুম, যে আইনে রাষ্ট্র চলে, হুম, তো উনি ছাড়ছেন না। একটা পর্যায়ে
সাংবাদিকের কাছে এটা নিউজ হলো। সংক্ষুব্ধ হলেন উনি। উনি যতটা সংক্ষুব্ধ হলেন তার চেয়ে বেশি সংক্ষুব্ধ হলেন ওনার ভাগনা। আচ্ছা। উনি মামলা করলেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক, সম্পাদক এবং রিপোর্টারের নামে। হুম, এই মামলাটা করলেন আইসিটির মামলা। আচ্ছা। এই মামলা হওয়ার পরে একটা পর্যায়ে যখন মামলা অনেক, তারপরে আপনার ডিভিশনে এই মামলাগুলো ভাগ করা হলো। আচ্ছা। যার যার ডিভিশনে, মানে এলাকায় সেই মামলাগুলো চালানো যাচ্ছেন। এলাকায় তো বিচারিক আদালত তো সব ঢাকায়, জি। ঠিক আছে। এই ঢাকার দৌড়াদৌড়ি এটাকে কিছুটা মানে সহজ করার জন্য ডিভিশনে ভাগ করে দিলেন মামলাগুলো। প্রতিষ্ঠিত হলো ডিভিশনাল সাইবার ট্রাইব্যুনাল। সেই সাইবার ট্রাইব্যুনালে মামলা চলল বছরের পর বছর। আমি যেটা বোঝাতে চাচ্ছি, উনি যে মামলাটা করলেন, হুম, 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 ওখানে মিথ্যা কথা কি ছিল? হয়রানি তো হলাম, হুম, জি। তাই নয় কি? জি। ওই সাইবার ট্রাইব্যুনালের আদালত জজ, উনি ডিস্ট্রিক্ট জাজ লেভেলের একজন, একই র্যাঙ্কের। হুম, উনি বলছেন, আমার খুব ভালো লেগেছে ওনার কথা। উনি বলছেন যে পিপিকে উদ্দেশ্য করে, আচ্ছা। হুম, হুম, উনি বলছেন একটা সাংবাদিকের কলম, হুম, এই কলম লেখার জন্য রাষ্ট্র তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে অধিকার দিয়েছে। আমি আপনি কে তার কলম বন্ধ করবে? আচ্ছা। একদম দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ। হুম, হুম, তারপরে বলছেন যে উনি নিউজ করছেন, বাড়ির মালিক যাকে ভাড়া দিয়েছে তাকে সেখান থেকে উঠতে বললেও সে উঠছে না, সে ক্ষমতাধর মানুষ। হুম, তিনি মনে করছেন যে জমিটা মনে হয় তার আর নাই, সংশয় প্রকাশ করছেন। সাংবাদিকের কাছে এটা খুব মানবিক কারণেই এটা একটা নিউজ, এবং একই সাথে উনি যেহেতু দুর্দণ্ড প্রতাপের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি, হুম, তাহলে অবশ্যই তার কাছে নিউজ। এই নিউজে অন্যায়টা কি ছিল? জি। ওনাকে কেন এই আইসিটি মামলা দিতে হলো? ওনার যদি হুম, এখানে কোনো ইয়ে থাকে, আপনার মানহানির কোনো বিষয় যদি ঘটে থাকে, হুম, তাহলে উনি বিচারিক আদালত লোয়ার কোর্টে উনি মামলা করতে পারতেন ওনার মানহানির প্রশ্নে। জি। আইসিটি মামলা করলেন কেন? আর আইসিটি মামলার যে শর্ত, ওনার এই নিউজে ওনার আসলে রাষ্ট্রের কি ক্ষতি হয়েছে, কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের কি ক্ষতি হয়েছে? হুম, এটা তো হয়নি। জি। তাহলে আলটিমেট উনি কেন এখানে মামলা করলেন? আমরা ওই দিনকে আমরা এই মামলাটার ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম, আচ্ছা। আর তারা এই মামলার একটা ইয়ে করার জন্য বলছিল যে চার্জ গঠনের জন্য। হুম, তো উনি সেই দিনকে আমাদের এই মামলা ডিসচার্জ করে দেয়, আচ্ছা। সেদিনকে। হুম, 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 আমরা খুব অবাকই হয়েছিলাম, আমরা মনে করলাম যে হয়তো আর এক দুইটা ডেটে আমরা একটা রিমেডি হয়তো পেয়ে যাব। হুম, ওই দিনকে উনি মামলা ডিসচার্জ করে দিলেন। এবার সংক্ষুব্ধ হলাম আমরা তার উপরে। আচ্ছা। আমরা মেহেরপুরে এসে আমরা ওই বাদীর নামে আমরা মানি সুটের মামলা করলাম আমাদের হয়রানি এবং মানহানির প্রশ্নে। হুম, সেই মামলা এখনো চলমান। আচ্ছা। আমি উদাহরণটা দিলাম এ কারণেই, হুম, হুম, এই কাজগুলা তো একজন গণমাধ্যমের মানুষ হিসাবে বা একটা হাউস, এই মেহেরপুর প্রতিদিন এই প্রতিষ্ঠানকে তো পোহাতে হচ্ছে। জি, জি। এই রিপোর্টার, সম্পাদক, হুম, প্রকাশক, তাকে তো এটা পোহাতে হচ্ছে। জি। আমি বলতে চাচ্ছি তাহলে রাষ্ট্র ডেফিনেটলি আইনের আশ্রয়ে গেছে, রাষ্ট্র খুব ভালো বিচার করেছে, হুম, তাই না? হুম, হুম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে, ওই যে আমি ওই বিচারকের কথাই বলছি, জাজের কথাই বলছি, এটা কি আসলে মামলাটা নেওয়া ঠিক হয়েছিল? সেই অর্থে তো যে হুম, পদ্ধতিতে যে হুম, ধারায় মামলা করা হয়েছিল, হুম, মামলার ডিসচার্জ তো হয়েছে এ কারণেই, মামলা তো ঠিক হয়নি। আচ্ছা। এটা এখন আদালত অবমাননা করার মতো হয়ে যাবে আমার, বা আইন অমান্য করার মতো হয়ে না যাবে, আমরা যেহেতু ওই, ওটা কেস হয়ে গেছে, কেসের জি জি ইয়েটা জি চলে গেছে, জি ওটা একটা সুরা হয়ে গেছে। এখন জি ওইটা নিয়ে আর না বলি, কিন্তু জি আহ, গণমাধ্যম চলার ক্ষেত্রে এটা গেল আপনারাও যে আমার, পূর্ণাঙ্গ এটা স্বাধীনতা গেল ভোগ, একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, তাই না? ভোগ করেন, এইরকম না। এটা জি। গেল একটা প্রতিষ্ঠান। জি। এবার আমি যদি ব্যক্তির কথা হুম, বলি, আপনি জানেন যে এই মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে মেহেরপুরের জনৈক এক ব্যক্তি, তিনি হুমকি দিলেন, জি, তোমরা খুব বারেখা হয়ে গেছো, জি,
তোমাদের নামে চাঁদাবাজির মামলা দেবো, 50টা চাঁদাবাজির মামলা দেবো। এই সমস্ত কথাবার্তা কিন্তু অডিও, ভিডিও সমস্ত হুম। ভেসে বেড়াচ্ছে এখন। আচ্ছা, ওই গল্পগুলো আমরা একটু পরে শুনবো। হ্যাঁ, আমাদের সময় খুব সংক্ষেপের মধ্যে আমরা চলে এসেছি। আমি টপিকগুলো একটু টাচ করে আমরা এটা শেষ করতে চাচ্ছি প্রোগ্রামটা। অলরেডি আমরা তা আমি 50। না হয় এই হ্যাঁ, এই এই টপিকসটা শেষ করি। আচ্ছা আচ্ছা, একটু আমি একটু যদি দ্রুত। বলি যে এক আসলে, মিনিট টাইম দেবো হ্যাঁ, আপনাকে। জি। সেক্ষেত্রে এই গণমাধ্যমের স্বাধীনতা, ঠিক আছে, এর আগ দিয়ে অন্যান্য আরো অনেক কিছুর স্বাধীনতা, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি হুম, যে আমাদের দেশে সবচেয়ে যে পূর্ণাঙ্গ স্বাধীনভাবে হুম, বিচার বিভাগকে যতদিন পর্যন্ত ওই জায়গায় না নিয়ে যাবে, হুম, হুম, ঠিক আছে, হুম, ততদিন আমার অপরাপর ওই যত স্তম্ভগুলাই থাক না কেন, হুম, আমি চতুর্থ স্তম্ভ হই বা পঞ্চম স্তম্ভ কেউ থাকুক না কেন, হুম, আমার বিচার বিভাগ হুম, হুম, সুনির্দিষ্টভাবে তাদের মতো বিচারিক প্রক্রিয়া এইটা যতদিন না হবে, হুম, ততদিন পর্যন্ত আমাদের অন্যান্য স্বাধীনতা নিয়ে লাভ জি, হবে লাভ না। হবে আমি না। এটা জি, বলছি, আমার জি, কনক্লুশনটা হচ্ছে এটা, জি। যে বিচার বিভাগটা হচ্ছে ভাইটাল একটা ইয়ে। আচ্ছা, তার কারণ যে কেউ অন্তত বিচার বিভাগের কাছে গিয়ে যেন সেই বিচারটা পায়, তার এবং সেই ন্যায্য বিচার বিচারটা। জি। বিভাগ যেন তার স্বায়ত্তশাসন, তার স্বাধীনতা হুম, পূর্ণাঙ্গভাবে হুম, হুম, সেই বিচার বিভাগ ভোগ করে। হুম, জি। এই অবস্থাটা যতদিন সৃষ্টি না হবে, হুম, হুম। ততদিন আমি আমার ওই আমি শুধু সাংবাদিক গণমাধ্যম, হ্যাঁ, হিসাবে আমার গণমাধ্যম আমার দিয়ে কিছু স্বাধীনতা করতে পারবেন না। বা জি, গণমাধ্যমের স্বাধীনতা, জি, এটা খুব বেশি কিছু হবে বলে আমার কাছে মনে মনে হয় না। হয় না। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। জি, আমাদের সময় খুবই জি, সংক্ষিপ্ত হয়ে গেছে অলরেডি। জি, তো জি, জি, খুব শর্টে আসবো আমরা। আ মেহেরপুরের শুরু হয়েছে তীব্র তাপদাহ। জি। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছে শ্রমজীবী মানুষ। আ এটা হচ্ছে যে শুক্রবার, গত শুক্রবার ৯ মে মেহেরপুর প্রতিদিনের ইয়েতে বলা হয়েছে, সেটা হচ্ছে যে ওই দিনের তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে বাতাসের আর্দ্রতা ছিল 24.24%। হুম। আচ্ছা, এইটা আসলে আ মানে কেমন দুর্দশা আপনি দেখছেন মানুষের? হ্যাঁ, আমাদের দেশে তো আসলে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে অনেক। জি, জি, যে অনেক সময় আমরা বর্ষার মরশুমেও আমরা বৃষ্টি তেমন পাই না। জি, জি। বর্ষাটা কেটে যাওয়ার পরে হুম, আমাদের বৃষ্টি যেটা হয় এখন, বর্ষার পরের মরশুমের কথাই হুম, হুম, বেশি আমরা দেখি যে বৃষ্টি সৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন এটা খুবই স্বাভাবিক। আপনি যদি বিশ্ব জলবায়ুর কথা বলেন, এখানে তো অ্যালার্মিং বিষয়, যারা বিশেষ করে এই আপনার পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, হুম, তিনাদের যে বিশেষজ্ঞ মতামত, হুম, এই বিশেষজ্ঞ মতামত তো খুব ভয়াবহ। জি, আমরা জি, সৌদি আরব মরুর দেশ, সেখানে আমরা বন্যা দেখছি, জি। প্রচুর পানি হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে। হুম, হুম, তো এইভাবেই হয়তো যে প্রকৃতির যে মানে পরিবর্তন, পুরো। আমাদের বাংলাদেশেরও তো ওই যে পরিবর্তন, সেখানে হুম, অনেক সময় তাদের বিশেষজ্ঞ মতামতের যে নিম্নাঞ্চল বলতে দক্ষিণ অঞ্চল বা পূর্বাঞ্চলের অনেক অংশই একটা সময়ে হুম, ডুবে যাওয়ার কথা, জি, পানির নিচে জি, চলে যাওয়ার কথা, জি, তাই নয় কি? তো এই ধরনের জলবায়ুর যে পরিবর্তন, সেই তার প্রভাব তো আছে। এখন এই জলবায়ু প্রভাবটা, এটার ক্ষেত্রে মানুষ কতটা তারা নিজেরা দায়ী এই জলবায়ুর এই প্রভাবে, আর কতটা প্রকৃতিগতভাবে দায়ী, এটার তো একটা বিশ্লেষণ আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে ফেসবুকে ট্রোল হয়, মেমো বানানো হয়। সেটা হচ্ছে যে আমরা মানে কি হয় যে ওই যে মেহেরপুরের ছবির উপরে উট বসায় দেয়। হুম, তো আমার যা মনে হচ্ছে যে টেম্পারেচার যেদিকে চলে গেছে, হুম। শুধু উটটার বাকি আছে। উটটা হলে তো মরুভূমি হয়ে যাওয়া কথা। এখানে তো মেহেরপুরে যে টেম্পারেচার গেছে, এটা থেকে উত্তরণের উপায় কি আসলে? উত্তরণের উপায় তো, এটা তো আসলে প্রকৃতির যে খরব, হুম, প্রকৃতির কাছ থেকে উত্তরণের উপায়। হুম, মানুষ আদিকাল থেকে জি, এই প্রকৃতির সাথে যুদ্ধ করে, হুম, 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 আমি আসলে এটা যুদ্ধ না, প্রকৃতিকে বশ করেই কিন্তু মানুষ হুম, হুম, বেঁচে আছে। হুম, হুম। এই ছাদটার চিন্তা তো এমনি হয়নি। না, আমরা যদি প্রকৃতিকে প্রকৃতির মতো করে ছেড়ে দিই, না, প্রকৃতিকে প্রকৃতি, প্রকৃতির মতো করে ছেড়ে দিই। আমরা হ্যাঁ, করছি কি, সাপোজ আমি বৃক্ষরোপণ নিয়ে বলি। হুম, আমরা তো ইচ্ছা মতো গাছ কাটতেছি। হুম। এটা বাইরের দেশগুলোতে চলে যান। আপনার গাছ আপনাকে কাটতে হলে আপনাকে অনুমতি নেওয়া এ লাগে। দেশেও আছে, এ দেশেও এদেশেও আইন আছে। আছে। এদেশে মানে আপনি চাইলেই কেমন আপনার আছে, বোন কেমন ভাবে আছে সেটা আমি দেখি নাই। আপনি চাইলেও আপনার বোনটা আপনি কাটতে আমি পারবেন না। দেখি নাই। আমি একটা উদাহরণ দিই আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। যে আমি আমচুপি ওই বাজারের ভিতরে একটা বড় একটা গাছ ছিল। আপনি বলতে দেখছেন ২০০ বছরের বা হুম, হুম, ১৫০ বছরের একটা পুরনো গাছ ছিল। হুম,
ওই গাছটার জন্য টেম্পারেচার কিন্তু আমচুপি বাজারে এক ধরনের ছিল। ওই গাছটা যখন কেটে ফেলা হলো, মানে গাছটা কেন কাটা হয়েছে, এটা লজিক্যাল ইললজিক্যাল এগুলো আপনারা সাংবাদিকরা বলতে পারবো না, এটা আমার জানা নাই। আর আহ, যখন কেটে ফেলা হলো, আমি সাপোজ মনে করেন কোলার মোড় থেকে আমি আমঝুপির দিকে যাচ্ছি। কোলার মোড়ের টেম্পারেচার এক ধরনের, কাজলা নদীর উপরে যে ব্রিজ আছে সেখানে টেম্পারেচার এক ধরনের, আমি যখন মাছ বাজারে ওখানে চলে যাই, ওই গাছটার ওখানে চলে যাই, ওখানকার টেম্পারেচার ডিফারেন্ট। হুম ঠিক আছে, তার মানে আমরা বড় বড় গাছগুলো কিন্তু কেটে ফেলেছি হুম। গত 5-7 বছরে, 10 বছরে। উন্নয়নের ঠিক নামে। আছে, এই যেভাবেই হোক, এখন হচ্ছে যে আপনি গাংনী রোডটা দেখেন। গাংনী রোডে মানে ওই ওই মরুভূমি, ও সামথিং লাইক মরুভূমি হয়ে গেছে এখন। সম্ভবত এই একটা এনজিওর জন্য আমঝুপির রাস্তার দুই পাশে গাছগুলো আছে বলে হয়তো ওখানকার টেম্পারেচারটা একটু ভালো আছে, কিন্তু গাংনীর টেম্পারেচার অলরেডি খারাপ হয়ে গেছে। তো আমরা প্রকৃতিকে প্রকৃতির জায়গায় ছেড়ে দিই, আহ, বনাঞ্চল আবার তৈরি হইতে দিই তাদেরকে। এটা আমি দেখতেছিলাম যে আপনি আপনি নিজেও দেখতে পারবেন, বা যারা আমার দর্শক আছেন যারা মানে গুগল ম্যাপ ইউজ করতে পারেন, তারা একটু চেক করে দেখবেন যে গুগল ম্যাপে স্ট্রিট ভিউ থাকে। স্ট্রিট ভিউতে আপনি 10 বছর আগের স্ট্রিট ভিউ আর এখনকার স্ট্রিট ভিউ আপনি চেক করতে পারবেন। আপনি দেখেন যে 10 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে। এটার জন্য অবশ্যই আমরা নিজেরাই দায়ী, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে সাংবাদিক রফিকুল আলমের গতকালকের আমি একটা স্ট্যাটাস দেখতেছিলাম। উনি বলতেছেন যে আমরা যদি পানি সংরক্ষণ করতে পারি, পানি যদি পর্যাপ্ত আমরা একটা অঞ্চলে রাখতে পারি কোনোভাবে, তাহলে হচ্ছে পরিবেশকে আবারও ঠান্ডা রাখা সম্ভব, বা আবারও পরিবেশকে পরিবেশের জায়গায় ফেরত নিয়ে যাওয়া সম্ভব। আপনি কি মনে করেন? দেখেন, এই পরিবেশের কথা বলছেন, আমি তো বলছি যে আপনাকে কিন্তু প্রকৃতিকে বশ করে আপনাকে চলতে হবে। জি। প্রকৃতিকে বশ করা বলতে কি, আপনি প্রকৃতির সাথে যুদ্ধ করে পারবেন না, 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 সম্ভব না। পারবেনই না। না, না, প্রকৃতি সম্ভব না। খুব ভয়ঙ্কর ব্যাপার, জি, তাই না? জি। তো সেক্ষেত্রে আপনি প্রকৃতিকে বশ করছেন নানান ভাবে, কিন্তু আপনি মূল কাজটা করতে পারছেন না। আমি যদি মেহেরপুর শহরের উদাহরণ দিই, হুম। মেহেরপুর শহরে আমরা যেখানে বসে আছি এর নিচে একটা জলাশয় ছিল, জি, জি, যেটার নাম মল্লিক পুকুর। জি। যে পুকুরের উপরেই বিল্ডিং, হুম, তাই নাকি? জি। পুকুরটা কিন্তু ছিল, এটা দুর্বল শ্রেণীর সত্য তো, হুম, হুম, একটা সময় ছিল, জি। এখন আর নাই, এখন আর নাই। তাই তো? হুম, হুম, হুম। এরকম মেহেরপুর শহরের অনেক অনেক জলাশয়গুলো কিন্তু। জলাশয় শেষ হয়ে আপনি গেছে। এখানে যদি আমাদের এই মহল্লায় কোনো ধরনের একটা ইয়ে হলো, অগ্নিকাণ্ড ঘটলো, জি। আপনি কোনো জলাশয় পাবেন না না, পানির। না। ওরা ট্যাঙ্কিতে করে যতটুকু পানি নিয়ে আসবে, হুম, অথবা বিল্ডিং এর নিচে যে ট্যাঙ্কিটা থাকে হুম, পানি হুম, ব্যবহারের জন্য, জি। সেখানে কয়জনের মানে কয়টা বিল্ডিং এর নিচে আছে, আপনি সেই ধরনের বিল্ডিং পাচ্ছেন কিনা হুম, হুম, যেখানে অগ্নি মানে কাণ্ডটা ঘটলো, আপনি সেই আগুনটা নেভানোর মতো কোনো সিচুয়েশনও কিন্তু আপনি রাখলেন না। না, না, কোনো পুকুর থেকে যে আপনি পানিটা লোড করবেন তাও পাচ্ছেন না, না। না। তাহলে এই জন্য বলছি যে আমি ওখানে বলছিলাম আলোচনার শুরুতে যে আসলে কতটা আমি আপনি নিজে এই ডিজাস্টারের সাথে যুক্ত, হুম, আর কতটা প্রকৃতি হুম, তার মতো করে সেই ডিজাস্টারটা করছে। আচ্ছা। ঠিক আছে? হুম, হুম, বেশিরভাগ ক্ষেত্রে তো আসলে আমরা এটা করছি আমাদের উন্নয়নের নামে, জি, নিজের ভোগ বিলাসিতার নামে জি, নানান কিছু করছি। জি, যে বিলাসিতা বা যে উন্নয়ন আমাদের দিন শেষে কাজে আসবে না, আমাদের জীবনটাই হুম, একটা দুর্বিষহ একটা অবস্থায় চলে যাবে যদি জি, আমরা সেই জায়গায় এই হুম, নার্সিং গুলো যদি না করতে পারি। একটা বনায়নের ইয়ে আছে মনে হয় যে আপনার মোট জমির 30% আপনার বনায়ন থাকতে হবে। জি, যদি আপনি সেটা না করতে পারেন, হুম, 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 তাহলে আপনি তো, আরে এই বনায়ন শুধু তো আপনার এই অন্য কিছু না, আপনার আমার অক্সিজেন তো এই বনায়ন জি, থেকে এখান আসে, থেকেই তাই আসবে। না? জি, জি, তাহলে সেটাও যদি আমাদের আসলে চৈতন্যে আঘাত না করে, হুম, হুম, তাহলে আসলে কাকে কি বলবেন? এখন সেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র হুম, 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 এরাও কিন্তু সবাই যুক্ত কিন্তু, তাই জি, না? জি, আপনি রাষ্ট্রের একটা সিদ্ধান্ত, আমি হুম, হুম, জানেন না, আপনাকে যদি একটা উদাহরণ দিই মেহেরপুরের, হুম, হুম, আপনি দেখবেন একটা সরকারের সময়, আমি নাম করছি না, ওই আপনার গভীপুরে আমাদের একটা সাইক্লোন সেন্টার আছে। জি, আপনার কি মেহেরপুরে সাইক্লোনের কোনো ইয়ে আছে নাকি? হুম, আপনি ওটা ভাগের তেল পেয়েছেন, তাই না? এই ধরনের অপরিকল্পনা, হুম, অপরিকল্পিত নগরায়ন হুম, 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 তো আমাদের আজকের এই বাস্তবতার এই বাস্তবতার মুখোমুখি করিয়েছে। জি, আমরা একদমই অপরিকল্পিত ভাবে এগুলা করার চেষ্টা করেছি, হুম, হুম, অন্যদিকে তাকাইনি, হুম, যার কারণে যার ফল আপনাকে আমাকে ভোগ হুম, ভোগ করতে করতে হবে। হচ্ছে। একদম তাই। হ্যাঁ। আচ্ছা, আমি আমার দর্শকদের ২টা খবর দিতে যাচ্ছি আবহাওয়া নিয়ে। একটা দুঃখের খবর, একটা হয়তোবা
ভালো খবর হইতে পারে, ভালো ভালো খবর আর একটা দুঃখের খবর। আচ্ছা, আগামী 13 থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, এবং এই সাথে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজকে সকাল থেকেও দেখলাম, আমার এই কন্টেন্ট রেডি করা হয়েছে গত রাতে, তো আজকে সকালে দেখলাম যে টেম্পারেচার একটু সহনশীল মনে হলো আমার কাছে। আর হচ্ছে যে নতুন একটা ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শক্তি, যেটা আঘাত হানতে পারে 24 থেকে 26শে মে। মনে হচ্ছে যে এটা একটু বড় ধরনের আহ, ঘূর্ণিঝড় হবে বা হতে পারে, প্রায় বেশ কয়েকটা জেলার উপর দিয়ে যাবে। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। চলতি মৌসুমে মেহেরপুরে 3,336 হেক্টর জমিতে আম, 800 হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এবছর আম ও লিচুর বাজার মূল্য মিলিয়ে প্রায় 290 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ভিতরে হচ্ছে আম হচ্ছে 170 কোটি টাকা ধরা হয়েছে, লিচুর জন্য ধরা হয়েছে 120 কোটি টাকা। নিউজটা করেছে মাজেদুল হক মানিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নেওয়া। আমার প্রশ্ন হচ্ছে যে আহ, মেহেরপুরের হিমসাগর কি এবার দাম পাবে, বা পাবো আমরা? মেহেরপুরের হিমসাগর সম্পর্কে আমার যতটুকু ধারণা, আমাদের যে আমের বাজারের যে মোকাম, জি, বিশেষ করে চিটাগং এবং ঢাকা, জি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আহ, দেখেছি যে মেহেরপুরের আমের জন্য অপেক্ষা করে জি। ওখানকার ব্যবসায়ীরা। হুম, সেটা আপনার সাতক্ষীরার আম হোক বা অন্যান্য জায়গার আম হোক, হুম, সবার পরে অবশ্য রাজশাহীর আমটা যায়। জি, রাজশাহীর আমগুলা হচ্ছে আপনার ওদের পরিমাণ বেশি, জি, মানে হেক্টর পর হাজার হাজার হেক্টর জমিতে ওদের হুম, আম বাগান। হুম, ঠিক আছে, হুম, কিন্তু আমাদের কম, জি, আমাদের এখানে বাগান কম, হুম, কিন্তু আমাদের আম বা যে কোনো ফল, শুধু আম না, লিচু, আম হুম, খুব সুস্বাদু কিন্তু, জি, যার কারণে এই সমস্ত মোকামে মেহেরপুরের এই আমের জন্য অপেক্ষা করে। এখন এই আপনি যে লক্ষ্যমাত্রার কথা বলছেন বা হুম, হুম, যে সাংবাদিক এইটা নিউজ করেছেন, হুম, সেটা তার হয়তো যেটা কোয়েরি সেটা হয়তো করেছে। তবে আমি বেশ কিছু আম বাগানের মালিকের সাথে কথা বলেছি, আচ্ছা, যারা এটার সাথে বছরের পর বছর যুক্ত থাকেন। হুম, তারা বলছেন যে কম্পারেটিভলি আমের ফলন কম হবে, আচ্ছা, আমের ফলন কম হবে, এবং যে আবহাওয়াটা, এই হুম, আবহাওয়াটাও আমের জন্য খুব বেশি ভালো হবে উপযুক্ত না, না। ভালো হবে না। আচ্ছা, উপযুক্ত না, এখনো পর্যন্ত খুব বেশি বৃষ্টি টিষ্টি হলো না। জি, বৃষ্টি না হলে সাধারণত দেখা যাচ্ছে যে আমের যে গোড়াটা, সেটা নাকি আসলে শক্ত হয় না। আচ্ছা, ঠিক আছে। হুম, আর লিচু তো অবস্থা, আমি মেহেরপুর সদরের কথা বলতে পারি, হুম, আপনার বাগানের পর বাগান, যে লিচু বাগান, হুম, কোনো লিচু নাই। সেই ক্ষেত্রে লিচুর এই লক্ষ্যমাত্রাও খুব অর্জিত হবে বলে মনে আপনি মনে হচ্ছে না। করছেন না? আচ্ছা, মনে হচ্ছে না। হুম, লিচুর সাথে আবহাওয়ার যে সম্পর্কটা থাকা, মানে লিচু বা আমের, হুম, সেই আবহাওয়াটা যেমন অনুকূলে না, আচ্ছা, ঠিক তেমনি এবার পর্যাপ্ত পরিমাণ ইয়েও নাই, আপনার ফল ধরেও নি। ফল ধরেনি, সেই আচ্ছা, ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা হয়তো এখন বোঝা যাবে না, সে হুম, হয়তো একটা আহ, থেকে পরিসংখ্যান থেকে হয়তো সে হুম, জি, পেয়েছে, জি, যার কারণে সে উল্লেখ করেছে। হুম, এটা ভবিষ্যৎ বলে দেবে। তবে আমাদের মেহেরপুরের আম, এই এত সুনামের পরেও আমরা হুম, এই মেহেরপুরের আমটাকে ব্র্যান্ডিং করতে পারিনি জি। আমরা। মিরপুরের হিমসাগর আমের আমরা ব্র্যান্ডিং করতে পারি না। এখানে করতে আমার পারি। আরেকটা প্রশ্ন ছিল যে সাতক্ষীরার আম হচ্ছে 16 তারিখে বাজারে আসবে বলা ওটা হয়েছে। সবার আগেই যায়, ওটা সাতক্ষীরাটা আগে দেওয়া সবাই হয়েছে, আগে। এবারে হচ্ছে তারপরে রাজশাহী দেওয়া হয়েছে, তারপরে মেহেরপুর দেওয়া হয়েছে। এইটা এটাকে আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে মানে আমাদের কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা একটু বৈষম্য মনে হচ্ছে কিনা? এইটা এটা আপনার, কেন জানি মেহেরপুরকে প্রতিবার কম, মানে লাস্টের দিকে দেয়। না, প্রতিবাদ দেয় তা ব্যাপারটা তা না। আচ্ছা, আচ্ছা, প্রতিবারই দেয়, এটার সাথে আমি আচ্ছা, একমত না। আচ্ছা, এইটা আমার কাছে শুধু এইটা মনে হচ্ছে হুম, যে রাজশাহীর আমটা মেহেরপুরে পরে যায়। আচ্ছা, ঠিক আছে, হুম, 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 কিন্তু হুম, এইটা আগে আসলো, আচ্ছা, রাজশাহীটা, তারপরে মেহেরপুর। মেহেরপুর ঢুকলো। ঠিক আছে, জি, আপনি তো এটা ঠিক যে আপনার আমটা ম্যাচিউরড হলে হুম, হুম, আমটা স্বাদ হবে। জি, ঠিক জি, আছে, এই তারিখগুলা কেন বেঁধে দিচ্ছে, সময়গুলা বেঁধে দিচ্ছে কেন প্রশাসন? আপনার তো ইনম্যাচিউর আম যাতে না কেউ পারে, আচ্ছা, তাই নাকি? আচ্ছা, এইটা আছে বলেই তো এই তদারকিটা তো আমরা একটা সময় তো দেখেছি যে প্রশাসন তো এগুলো তদারকি করতো না। জি, তদারকি হুম, করা শুরু করলো হুম, হুম, হুম। অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য অপরিপক্ক ফলগুলা পেরে ফেলা হতো, হ্যাঁ, দিয়ে দিয়ে কার্বাইড দিয়ে কার্বাইড দিয়ে করা পাকায় হতো, টাকায়। আমরাও দেখেছি। হ্যাঁ, এই যে এই কারণেই তো তদারকিটা। জি, জি, তো এই তদারকিটা ভালো, হুম, 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 এই তদারকিটা করতেই হয়েছে। আচ্ছা,
দেখেন না যে এই তার আগে যদি কেউ যদি লুকিয়ে এই কাজটা করে, হুম হুম ওই ফলগুলো ধ্বংস করা হয়, জি ফেলে দেওয়া হয়, ধ্বংস করা হুম হয়, এটা শাস্তি। হুম তো এখন এর মধ্যে দিয়ে মেহেরপুরের আম ইয়ের পরে হলেও আমরা আশা করব মেহেরপুরের আমের দাম পাবে। চাষিদের আসলে হুম হুম, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা আচ্ছা মেহেরপুরের আমের দাম পাবে। দাম পাবে হ্যাঁ, অফকোর্স আচ্ছা মেহেরপুরের আমের দাম আচ্ছা পাবে। আমি আমার দর্শকদের একটু তথ্য দিয়ে দিই। মেহেরপুরে বোম্বাই ও স্থানীয় জাতের আম সংগ্রহ এবং হুম, বাজারজাত শুরু হচ্ছে 15ই মে থেকে, আর 22শে মে থেকে শুরু হচ্ছে হিমসাগর সংগ্রহ। এছাড়া ল্যাংড়া 5 জুন, মল্লিকা 10 জুন, আম্রপালি 17 জুন এবং ফজলি হচ্ছে 23শে জুন সংগ্রহ এবং বাজারজাত করতে হবে বলে আমাদের ডিসেম্বর বা আমাদের কর্তৃপক্ষ এখন পর্যন্ত বলেছেন। আচ্ছা আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। মুজিবনগর সীমান্তে শিশুসহ 10 জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। অবৈধভাবে ভারতে তারা গিয়েছিল, বিভিন্ন জেলা থেকে তারা গিয়েছিল। যাওয়ার পরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর যে কারাগার আছে, জেলখানা আছে, ওখানে ওনারা সাজা প্রাপ্ত হয়েছিলেন। সাজা খাটার পরে হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরে আমাদের ভবেরপাড়া সীমান্ত দিয়ে আহ, মানে বাংলাদেশে হস্তান্তর করা হয়। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন ওই পাশাপাশি দুইটা দেশ, প্রতিবেশী দেশ, এখানে আপনার অর্থনৈতিক কারণে জি এই ধরনের ইল্লিগাল ইমিগ্রেন্টের ঘটনা ঘটে। জি জি, এটা এটা সব জায়গাতেই, এটা সব সব জায়গাতে আছে। জায়গাতেই আপনি ওই যেটা মেক্সিকো, মেক্সিকোর হ্যাঁ সাথে, মেক্সিকো মেক্সিকোর সাথে আমেরিকার মার্কিন সাথেও জি যুক্তরাষ্ট্রের এটা জি দীর্ঘদিনের বৈরিতা এই সমস্ত জি কারণেই। জি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হুম এ হুম, ধরনের বৈরিতা আচ্ছা আছে, বুঝছেন? জি জি তো এখন সেই অর্থে এই ইল্লিগাল ইমিগ্রেন্টে যারাই আসলে অভিযুক্ত হয়, হুম হুম তারা সেই দেশে একটা শাস্তি পায়। শাস্তি পাওয়ার পরের যেটা ঘটনা, হুম হুম সেটা তাদেরকে সেই তার তার দেশে ফেরত হ্যাঁ পাঠানোর হ্যাঁ জন্য হ্যাঁ এই প্রক্রিয়াটা যেমন একটু দীর্ঘ, হুম হুম পাশাপাশি সেখানে অর্থনৈতিক বিষয়ও যুক্ত। আচ্ছা আচ্ছা এটা সাধারণত হুম যখন প্রমাণিত হয় যে আপনি ভারতে গিয়েছেন, হুম, কোনো পাসপোর্ট নাই বা ইয়ে নাই, আপনি হ্যাঁ ইলিগাল ইমিগ্রেন্টে আপনার হুম সাজা হয়েছে, জি তাই তো? হুম এখন আপনি যেহেতু প্রমাণিত বাংলাদেশী, হুম তাহলে নিয়ম হচ্ছে যে আপনার গভর্নমেন্ট আপনাকে ওখান থেকে কনভেন্স দিয়ে নিয়ে আসবে, আচ্ছা আচ্ছা যেহেতু আপনি বাংলাদেশী। হুম হুম হুম, অন্যায়টা তো আপনি করেছেন, আচ্ছা আচ্ছা বা সেক্ষেত্রে আপনার আপনাকে নিয়ে বাচ্চারা আসতে হবে। করেছে, আচ্ছা হ্যাঁ, জি সেক্ষেত্রে সেই রাষ্ট্রের নাগরিক, হুম হুম তাহলে রাষ্ট্রের যে কনসার্ন, হুম রাষ্ট্রকেই দায়িত্ব পালন করতে হয়। আচ্ছা ঠিক আছে? হুম এখন এটা যদি করতে হয় তাহলে আপনাকে দেখেন সেখান থেকে আপনাকে প্লেনে নিয়ে আসবে কি বাই রোডে নিয়ে আসবে, হুম যেটাই হুম হোয়াটএভার যেটাই নিয়ে আসুক, হুম হুম, তাহলে তো আপনার ওই খরচটা তো রাষ্ট্রকে দিতে হবে। জি তো পাশাপাশি রাষ্ট্র হলে যেটা হয়, এই পুশব্যাকটা হচ্ছে, পুশব্যাকটা কমনলি পুশব্যাকটা চলে, হচ্ছে খুব সহজ ইয়ে, জি যে আপনার সাজা খাটা তো হয়ে গেছে, হুম হুম জাস্ট বর্ডার থেকে বের করে দিল যে আপনার দেশে চলে যাও। চলে যায়, ঠিক আছে? জি এইটা এখন ওই যখন বিজিবি দেখে হুম ফেলে হুম হুম হুম, বা কাউকে, কোনো নাগরিকরাও অনেক সময় ধরে, জি জি ঠিক আছে, হুম হুম ধরে তখন পুলিশকে খবর দেয়, বিজিবি কে খবর দেয়, তারা আলটিমেট তখন এই পুলিশের কাছে সোপর্দ করতে বাধ্য হয়। পুলিশও আচ্ছা যে আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে ব্যাপারটা তা না। হুম 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 তাদের ওই পরিচয়, হুম, ঠিকানাপত্র নেই, ঠিকানাপত্র নিয়ে তাদেরকে কিন্তু একটা পর্যায়ে ছেড়ে দেয়। সেটা তাই, জি জি ঠিক আছে? হুম এইটা এক ধরনের আপনি বলতে পারেন যে একটা দেশের জন্য ডিসক্রেডিট, যে আপনি সেখানে ইল্লিগাল গিয়েছেন, হুম 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 ইল্লিগাল ইমিগ্রেন্টে আপনার মামলা হয়েছে, সেই হুম ইল্লিগাল ইমিগ্রেন্টে মামলা সাজা খেটে আপনি ফেরত আসছেন, হুম হুম ঠিক আছে, হুম হুম, তো অনেকটা আপনাকে ইয়ে দেওয়ার মতো, তুমি ইল্লিগাল ইমিগ্রেন্ট কেন হলো, তুমি অবৈধভাবে কেন গেলা, হুম, এটুকু ওই রাষ্ট্র এটুকুই আপনাকে বলবে। হুম, জি কিন্তু সে এটাও অন্তত বেঁচেছে হুম পুশব্যাক হুম করাতে, হুম হুম যে এই রাষ্ট্রকে তাদেরকে আনতে হয়নি জি জি খরচ করে। হুম 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 হুম। আচ্ছা আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই, জি, আমাদের সময় খুবই স্বল্প, আমি সবগুলো টপিকই ইয়ে করতে চাচ্ছি। আচ্ছা মেহেরপুর বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স মেহেরপুর বিআরটিএ অফিসে আপনার দুদক গিয়েছিল, দুদক প্রথমে বোধহয় ছদ্মবেশে গিয়েছিল, পরবর্তীতে তারা তাদের পরিচয় দেয় এইরকম। তো ওখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য খাতায় বেশ কিছু ইয়ে পাই, অনিয়ম তারা পেয়েছে ওখানে, ওনারা কোনো দালাল পান নাই এইরকম দিয়ে একটা নিউজ হয়েছিল। এটা জাগো নিউজ, আমি আমি সংগ্রহ করেছি জাগো নিউজ থেকে। ঠিক আছে? তো এটা বিআরটিএ হুম হুম অফিসের যে দুর্নীতি, হুম যে হুম অনিয়ম, হুম এটা খুব পপুলার, আচ্ছা, যে এখান থেকে বেরোতে পারিনি। হুম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার এখন এখান থেকে যারা লাইসেন্স নিয়ে গেছে,
আমাদের তো দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক সবই আছে বাইরে। জি জি। অনেকেই কিন্তু আপনার এই অবৈধভাবে লাইসেন্স নিয়ে গেছে। আচ্ছা। বিশেষ করে প্রবাসীর ওই সমস্ত অদক্ষ হুম হুম শ্রমিকরা হুম, বিশাল বিড়ম্বনায় পড়েছে। আচ্ছা আচ্ছা। সে তো আসলে গাড়িটা চালাতে জানে না, হুম অথবা নেহাতি কোনো রকম স্টিয়ারিংটা ধরেছে, জি। ওই লেভেলের একটা ইয়ে বের করে নিয়ে চলে গেছে হুম টাকা দিয়ে। হুম, এটা হচ্ছে সবচেয়ে বড় বিড়ম্বনা। আচ্ছা। আর দেশের মধ্যে যদি বলেন, সে তো প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। হুম এবং এটা আজকে থেকে না যে আমাদের দক্ষ ড্রাইভার হুম কিন্তু আমরা তৈরি করতে পারছি না। হুম, জি। এবং এখানে যে ব্যবস্থা, এখানে যদিও টিটিসি আছে, হুম হুম হ্যাঁ, হুম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জি। সেখানেও একটা প্রতিষ্ঠান হিসাবে সে অনেক সার্ভিসই দিচ্ছে। হুম প্রাইভেট প্রতিষ্ঠান হয়তো একটা বা দুইটা এরকম আছে, কিন্তু খুব দক্ষতার দিকে আমরা নাগরিক হিসাবে যে ট্রেনিংটা নিতে গেছি, সেখানে যতটা না আমাদের এই দক্ষতা অর্জনের টেন্ডেন্সিটা আছে, তার চেয়ে অনেক বেশি আমার ওই লাইসেন্সটা পাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে আছে এখন বিড়ম্বনা, ওইটা জি। পাওয়ার ক্ষেত্রে যখন আমরা চেষ্টা করি, হুম হুম, তখন আমরা যে এনি হাউ এনি কস্ট, সেখানে একটা টাকার বিনিময়ে হলো আমাকে ওই লাইসেন্সটা পেতে হবে। আচ্ছা। ঠিক আছে? এখন এই অনিয়ম যখন আমি হুম নিজেও নাগরিক হিসাবে একজন প্রশিক্ষণ নিতে গিয়ে যখন আমি এইটার আশ্রয় নিচ্ছি, হুম হুম, সেটাকে তো তারাও সেটাকে সেই সুযোগটা তারাও নিচ্ছে। এটা জি তো জি। একপাক্ষিক বিষয় না, না। একপাক্ষিক বিষয় না, এক পার্টি আমি দিচ্ছে, এক আমি পার্টি ঘুষ অবশ্যই দিচ্ছে, এক আমি পার্টি ঘুষ নিচ্ছে। আমি হ্যাঁ, এটাকে দায় আমি আসলে উভয়ের দিতে চাই। উভয় দিকে। ঠিক সেক্ষেত্রে অবশ্যই বিআরটি এর হুম একক দায়ী না। যদি আসলে কেউ এটা রাজি না হয়, হুম হুম, তাহলে বিআরটি আসলে এটা নিয়ে কিছুই করার আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সটা টাকা দিয়ে নেবেন, এতে করে আপনার কি লাভ হবে? হুম, দিন শেষে কিন্তু আপনি সাফার করবেন একটা সময়, জি, তাই নয় কি? হুম হুম সেটা আপনার নিজের গাড়ি কিনে হোক হুম 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 বা অন্যের গাড়ি চালাতে গিয়ে হুম হোক, হুম, তাই নয় কি? তো তাহলে সেটার যেহেতু এই সমস্যা, আপনার ভবিষ্যতে আপনি সেটা দেখবেন, কিন্তু এইটা আলটিমেট ওই অফিস, সে ধরা খাচ্ছে যেহেতু হুম, সেখানে তার নিয়মিত তদারকির আর একটা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের আর একটা প্রতিষ্ঠান গিয়ে যখন তদারকি করছে, তার অনিয়ম তো ধরা পড়বে, জি জি তাই নয় কি? জি, সেখানে তার একাধিক অনিয়মের ইয়েতে তারাও জানে, যারা হুম হুম সেখানে তদন্ত করতে গিয়েছেন, হুম হুম, তিনারাও জানেন কোন কোন খাতে কোন কোন ভাবে এখানে এটা দুর্নীতিগুলা দুর্নীতি হয়, হয়। অনিয়মগুলা জি হয়, জি তারা সেখানে পাবি। জি, আপনি দেখছেন গত রেজিমের যে সড়ক ও সড়ক মন্ত্রী, হুম হুম সে তো এই ইয়ের বিআরটিএ সম্পর্কে তো আসলে তার বিচ্ছিরি উচ্চারণের বাক্য ব্যয় ছিল জি জি সকলের সামনে, জি জি, একদম অনিয়ারে হুম হুম বিচ্ছিরি ভাষায় কথা জি বলতেন, জি তাই না? জি, তো এই ধরনের অনিয়ম তো আমরা আসলে দেখেছি। হুম হুম, কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানকে নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য, বা শুধু একটা প্রতিষ্ঠান কেন, আমাদের সকল প্রতিষ্ঠানেই তো অনিয়মের হুম ইয়ে হুম, আছে। আপনার শিক্ষা বিভাগ, জি স্বাস্থ্য বিভাগ, জি, তাই না? হুম, তো সেক্ষেত্রে সেই বিআরটিএ কে আলাদা করে অভিযুক্ত করার কিছু আছে বলে মনে হয় না আমার। আচ্ছা। শিক্ষা বিভাগে যে পরিমাণ অনিয়ম আছে, অনিয়ম আছে। খাড়া হয়ে যাবে আপনার শুনলে, হুম, হুম। যে তো এগুলা এগুলো এরা নিয়ে করছে। আপনারা নিউজ হ্যাঁ, করবেন, আরো হুম, আ আ অনুসন্ধানীমূলক জি, নিউজ রিপোর্ট করবেন। নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে ওইটা নিয়েই জি, আমরা জি, আরো গল্প শুনবো। আ আরেকটা আমার হট একটা টপিক ছিল। সেটা হচ্ছে যে সিআইডির নজরে, মানে এটা কালবেলা নিউজ করেছে ৭ই মে ২০২৫ এ। হুম, সিআইডির নজরে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো ১৯ এজেন্ট। ঠিক আছে? গত ২৩শে মার্চ সিআইডি এক চিঠিতে এই ২৯ এজেন্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিআইডি সদর দপ্তরের অর্গানাইজ ক্রাইম ইউনিট অনুসন্ধান স্লিপের মাধ্যমে মেহেরপুর জেলার ওই ১৯ জনের নাম, ঠিকানা, বয়স, পিসিপিআর রেকর্ড সহ বংশ পরিচয়ের বিশদ বিবরণ চেয়ে মেহেরপুরের পুলিশ সুপার ও জেলা সিআইডি কার্যালয়ে চিঠি দেয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও সিআইডির আহ, 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 তদন্ত অধীনে আছে বলে বিষয় আহ, উনি কোনো বক্তব্য দিতে রাজি হন নাই। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের জোয়ার আগে ইয়ে ছিল না, আইন ছিল না, থাকলেও সেই দ্য গাম্বেলিং অ্যাক্ট ছিল, যে 1867 সালে যে একটা ছিল ওইটা ছিল। আপনি জানেন যে দুইটা আইন নিয়ে আসা হয়েছে জোয়াদের জন্য, জোয়া এবং জি, জোয়ার এজেন্টের জন্য। জি, আচ্ছা, এখানে হচ্ছে যে আহ
একটা আইনে বলা হচ্ছে এরকম যে সরকার পুরনো গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বাতিল করে নতুন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2025 প্রত্যাবর্তন করতে যাচ্ছে। অনলাইন জুয়া ও বেটিং অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এটা গেল একটা আইন। দ্বিতীয় আইনটা হচ্ছে এটা মানে প্রচার করেছেন হচ্ছে স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্যটা জানায়। তিনি তার পেজের অ্যাডমিনের মাধ্যমে একই স্ট্যাটাসে আইনটির গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেন। আচ্ছা, ওখানে বলা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর 20 অনুযায়ী, ধারা 20 অনুযায়ী অনলাইন জুয়া প্রচারণা ও সহায়তার ক্ষেত্রে 1 কোটি টাকা জরিমানা, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা বা 2 বছরের জেল, এমনকি দুটো একসাথে হইতে পারে। এখানে আমার কনফিউশন একটু তৈরি হয়েছে যে কোনটা আসলে জুয়ারিদের জন্য, কোনটা আসলে ইয়ের জন্য, এজেন্টের জন্য। আবার এখানে হচ্ছে আমাদের আইন উপদেষ্টা জুয়া কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে। তো আমি আমার ছোট মাথায় যেটা আমি ধরে নিচ্ছি যে যারা জুয়া খেলবে তাদের জন্য হচ্ছে যে 5 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড, যে তাকে জেলও 5 বছরের জন্য খাটা লাগতে পারে, আবার 10 লাখ টাকা তাকে জরিমানা দেওয়া লাগতে পারে। আর যারা কিনা জুয়ার এজেন্ট নিয়ে বসে আছে তাদের হচ্ছে 1 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের জেল হতে পারে। আহ, মানে ওখানে উল্লেখটা করা হয়েছে এইরকম যে জুয়া প্রচারণা বা সহায়তার ক্ষেত্রে, হুম। তার মানে ধরে নেওয়া যায় যে এটা এজেন্টের জন্য। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এই আইনটাকে আসলে মানে জুয়া নিয়ন্ত্রণ করার জন্য বা জুয়া থেকে মানুষকে বের করে আনার জন্য আপনি যথেষ্ট মনে করেন? দেখেন, এই মেহেরপুরে অনলাইন যে ক্যাসিনো, জি, জি। এই অনলাইন জুয়া, হুম, মেহেরপুর হুম। তো বাংলাদেশের হাব, জি, বাংলাদেশের রাজধানী বলা জি, হচ্ছে, রাজধানী বলা হচ্ছে। তাই নাকি? জি, এখন এটার একটা ব্যাপক পরিচিতি পেয়েছে মেহেরপুর এই অনলাইন জুয়াকে কেন্দ্র হুম, হুম, করে। And এটা তো ঠিক যে আসলে অনলাইন জুয়া আহ, আমাদের দেশে এটার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইন আসলে ওইভাবে নাই, হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? জি, জি, নতুন করে এটার আইন, হুম, সবচেয়ে বড় একটা আশার বিষয় যে আপনার একটা একটা অনিয়মের বিরুদ্ধে যদি আপনাকে দাঁড়াইতে হয়, সেটা হুম, যদি প্রতিকার পেতে হয়, হুম, হুম, তাহলে সুনির্দিষ্ট একটা আইন দরকার। যে জি, আইনটা হতে যাচ্ছে এটা একটা ভালো দিক। আচ্ছা, আচ্ছা, আমরা মেহেরপুর প্রতিদিন থেকে অনলাইনে জুয়ার প্রায় 57-58টা নিউজ করেছি আচ্ছা, এ যাবৎ হুম, পর্যন্ত। হুম, হুম, এবং একটা সময় পর্যন্ত এই মেহেরপুর প্রতিদিনের এই অনলাইন জুয়াকে কেন্দ্র করে যে সমস্ত রিমোট এলাকা পর্যন্ত আমাদেরকে অনুসন্ধানী কার্যক্রমটা পরিচালনা করতে হচ্ছে, হুম, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট মানে পুলিশ ডিপার্টমেন্ট তারা এ পর্যন্ত বলেছেন যে আপনারা অত দূর ওখানে গেলেন আমাদেরকে বলে যেতেন। উনি ঠিক বলেছেন, আচ্ছা, ডিপার্টমেন্ট ঠিক বলেছেন হুম, যে আমাদের নিরাপত্তার ঝুঁকিটা ছিল। ঝুঁকিটা ছিল। জি, তো সেক্ষেত্রে এত কিছু করার পরে হুম, এই মেহেরপুর কিন্তু আসলে অনলাইন জুয়া থেকে নিবৃত্ত হয়নি। আচ্ছা, আচ্ছা, আমরা খুব সরেজমিনে যে তদন্তগুলো করেছি হুম, তার হুম, মধ্যে কোনো একজন হুম, আজ থেকে জাস্ট 5 বছর আগে হুম, অনলাইন জুয়া সাথে যুক্ত হওয়ার পরে হুম, এই 5 বছরের মধ্যে তার অর্থনৈতিক অবস্থা আসলে চিন্তাও করা যায় না। জি, সে জাস্ট 8,000 টাকা বেতনে একটা বিকাশের আহ, একজন হুম, মাঠ কর্মী হিসাবে চাকরি হুম, করত হুম, হুম, বিকাশে। হুম, তার নাম এখন সবাই জানে, হুম, ঠিক আছে? সেই ইদানিং কালে আবার রাজনৈতিক মঞ্চে নেতাদের পাশেও বসছে, এমন অবস্থা। হুম, তো এখন এই 19 জন বলেন, 29 জন বলেন, হুম, অনেকের নাম তো আমাদের ইয়েতে আছে, হুম, অনুসন্ধানে আছে, হুম। রিপোর্টিং এ আছে। মানে এই কালবেলা যে ইয়েটা ওটার হুম, ভিতরে একদম হ্যাঁ, স্পষ্ট উল্লেখ করা হ্যাঁ, আছে, উল্লেখ একদম করা তাই, আছে, এই হ্যাঁ, 19 জনের আমরাও নামই জানি, উল্লেখ করা আছে। জি, আমরাও জানি। জি, সবচেয়ে আসার কথা এখন এখানে এইটা, যারা প্রতিকার করবেন, হুম, যারা এই এর বিপরীতে দাঁড়িয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, হুম, ওখানেও কিছু দুর্বলতা ছিল। আচ্ছা, আচ্ছা, সেই শুটকির হাটে বিড়াল চৌকিদার,
জি, জি, জি। তাই না? হ্যাঁ, আমি আমি আমার ওখানে একটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে যদিও আরেকটা নিউজ শুনে মানে আমি যখন প্রোগ্রামে ঢুকতেছিলাম তখন একটা নিউজ দেখতেছিলাম যে সেটা হচ্ছে যে সম্ভবত মরণাস্ত্র কোনো মরণাস্ত্র ইয়েকে আর মানে পুলিশের হাতে দেওয়া হবে না। হুম। এই মরণাস্ত্র দেওয়ার জন্য আরেকটা বাহিনী তৈরি করা হচ্ছে। এটা আমি দেখে আসলাম। এখন পুরোপুরিটা আমাকে জানতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই যেহেতু অনেকেই জড়াই গেছে, ঊর্ধ্বতন অনেকেই জড়াই হ্যাঁ, গেছে, হ্যাঁ? এবং তাহলে কি মানে প্রচলিত যে আমাদের আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে এদের দিয়েই কি হবে নাকি আলাদা সেটা তৈরি সময় হতে বলে হবে? দেবে, সেটা সময় বলে দেবে। আপনার আচ্ছা, একটা বাহিনী তো লাগবেই। জি, জি। আপনি নিরস্ত্র একটা অবস্থায় তো আপনি এগুলার মোকাবেলা করতে পারবেন না, না। না। যেখানে কোটি কোটি টাকার বিষয়। হুম, এই হুম, অনলাইন জুয়া নট এ ম্যাটার অফ জোক। এটা তো জি, আসলে খুব বড় আর্থিক বিষয়, জি, তাই না? জি, সেটা যদি সে যদি মনে করে যে অমুক 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 এরা খুব আসলে আমাদের স্বাভাবিক হুম, এই হুম, অবস্থার বিপরীতে তারা খুব হার্মফুল, হুম, 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 তারা তো ইনিশিয়েট নিয়ে নেবে। জি, জি, জি। আর বিষয়টা তো যেহেতু এমন, যেহেতু অনেক ক্যাশ আছে এটা তাদের অনেক অনেক ক্যাশ, এটা অনেক অনেক ক্যাশ, অনেক তাই না? টাকা। জি, লার্জ অ্যামাউন্টের কারবার। জি, জি। সেক্ষেত্রে আমি এই কারণেই বলছি যে হুম, হুম, এটা যারা আসলে ব্যবস্থা গ্রহণ করার কথা, তারাও আসলে এই বেড়াই ক্ষেত খাওয়া মতো আসলে তারাও এই কাজটা করেছে, জি, জি। তাই নাকি? আচ্ছা, এখন এখান থেকে বেরোতে হলে হুম, আপনার উপায় নেই, কিন্তু আপনাকে ওই ইউনিফর্ম বাহিনী লাগবে। আমি আপনি এটা পারবো না, পারবো না, পারবো এটা না। আমরা কোনোভাবে পারবো না। এটা সম্ভব না। জি, জি, তাহলে একটা নতুন আইন আসছে বা রাষ্ট্র কর্তৃক এখন বলা হচ্ছে যে অনলাইন জুয়া নিষিদ্ধ। জি, এটা খুব জরুরি ছিল, জি। এটা খুবই জরুরি ছিল। হুম, এইটার কারণে হয়তো দেখা যাচ্ছে যে একটা লেভেল পর্যন্ত এমনি আউট হয়ে যাবে, এমনি আউট হয়ে যাবে। জি, একটা লেভেল পর্যন্ত এমনি আউট হয়ে যাবে। জি। আর যারা একটু আপার লেভেলের, হুম, হুম, তারা হয়তো তাদের মেকানিজমের ইয়েতে হুম, হুম। আহ, এখনো জীবিত থাকবে জি, ওইভাবেই। জি। হয়তোবা আন্ডার তার ওয়াটার কারণ হয়ে যাবে। কাঁচা টাকা হ্যাঁ, তো, হ্যাঁ, খুবই কাঁচা টাকা। হুম, যার কারণে সেটা দেশে হোক, দেশের বাইরে গিয়ে হোক, হুম, হুম। যেমন আমার এলাকা ছেড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিটিয়ে গেছে জি, এই জি, অনলাইন জুয়াকে কেন্দ্র করে, জি, তাই নাকি? জি। তো এখন তারা তো সেখানে গিয়েও সেই একই কাজটা করছে। হুম, 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 এখানে চিহ্নিত হয়ে গেছে, হুম। এখন অপরিচিত জায়গায় অপরিচিত চলে জায়গায় গেছে। চলে যাচ্ছে। ঢাকাতে, চিটাগংয়ে, কুমিল্লাতে হুম, হোটেলে মাসের পর মাস থাকে, কোনো কাজ নেই, হুম, হোটেলে বসে এই কাজটা করছে, ঠিক আছে? হুম, তো এখন এই কাজটা করতে গিয়ে এখন একটা অনেক পরে বুঝলো আমাদের দেশটা, অনেক পরে বুঝলো যেটা জাতীয় অর্থনীতিতে এই অনলাইন জুয়ার যে কারেন্সি হুম, 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 বাইরে গেছে, হুম, হুম, ঠিক আছে? হুম, এইটা আমাদের এই সিদ্ধান্তটা বাংলাদেশের হুম, অথরিটি আর কি, আমি হুম। সরকারের কথা বলছি, আমি আমি জানি এটা। বাজারের ওই যে অনেক ব্যবসায়ীর সাথে আমি মজা করি। হুম, মজা করে বলি যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে আমার হুম, ধারণা প্রায় অর্ধেক টাকা আমরা মানে মেহেরপুর থেকে পাঠাচ্ছি। হুম। তা আলটিমেট আপনি দেখেন যে অ্যাকচুয়ালি তো যে এত আমাদের জাতীয় কারেন্সির এই জি, জি। অর্থনীতিতে হুম, হুম, হুম। এই টাকা পাচারটা কতটা প্রভাব পড়তে পারে, জি, জি, তাই নাকি? জি। পড়েছে, অথচ অলরেডি পড়েছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি। অথচ দেখেন আমাদের হ্যাঁ, সেই আমাদের এই আমাদের আয় রোজগারের জি। সেই একই যে হুম, হুম, গার্মেন্টস, হুম, 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 কৃষি হুম, আর রেমিটেন্স, হুম। তাই তো? ওই একই ভাবে এই একটা তিনটা খাত, জি। দেখেন এই তিনটা খাতের মানুষগুলা কারা? গার্মেন্টসে কারা চাকরি করছে? হুম, হুম, এই প্রান্তিক কৃষকের সন্তানেরা, জি। ছেলে মেয়েরা ঢাকায় গিয়ে হুম, বা হুম, গার্মেন্টসে গিয়ে, বিভিন্ন জায়গার গার্মেন্টসে গিয়ে ওরা চাকরি করছে। জি, জি। বিদেশে কারা যাচ্ছে? হুম, এই প্রান্তিক চাষি, হ্যাঁ, এই শ্রেণীর মানুষগুলা, হুম, হুম, তারা বিদেশে গিয়ে হুম, হুম, ওই রেমিটেন্স পাঠাচ্ছে, জি, তাই না? জি। আর কৃষক তো কৃষকই, কৃষি। হুম, হুম, তাহলে এই সব কিছু এরা করছে, হুম, আর এই দেশটার মধ্যে এই জাতীয় অর্থনীতিতে এই তিনটা সেক্টরের একই মানুষগুলা হুম, হুম, যেভাবে অবদান রাখলো, আজকে এইখান থেকে এই ক্যাসিনো নামের এই ইয়ে থেকে একটা বড় ধরনের অর্থনৈতিক একটা ডিজাস্টার জাতীয় আমি অর্থনীতির যাতে হচ্ছে এরা ঘটাচ্ছে। এটা কথা তাহলে এইটা সত্যিকার অর্থে বুঝতে সরকারকেও, রাষ্ট্রকে বুঝতে কিন্তু দেরি হয়েছে, দেরি অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি দেরি হয়ে হয়েছে। গেছে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা আমরা আশা করি হ্যাঁ, ভালো কিছু হবে, ভালো কিছু আমরা দেখতে সেইটাই, পারবো। আমরা সেইটাই। পরবর্তী ইয়েতে চলে যাই, টপিকে চলে যাই। আমরা টপিক খুব দ্রুতই শেষ করব, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যে আমি মেহেরপুর নিউজের একটা নিউজ দেখতেছিলাম। সেটা হচ্ছে যে 10 মে একটা নিউজ করা হয়। সেখানে বলা হচ্ছে যে মেহেরপুরে 4 মাসে মানে গত 4 মাসে হুম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল
এই 4 মাসে 57 জন অপমৃত্যু হয়েছে, 57 জনের। হুম এর হুম। ভিতরে হচ্ছে এপ্রিল মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, বিষ পান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন 8 জন, পানিতে ডুবে একজন শিশুর মৃত্যু হয় এবং এক ব্যক্তি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় চলতি মে মাসে। মানে এই মাসের 10 দিনে শুধু সড়ক দুর্ঘটনায় 7 জন মারা গেছে। আচ্ছা, আমি ওই নিউজগুলোর ইয়েগুলো দেখতেছিলাম যে পরিবহন কি কি পরিবহনে তারা অ্যাক্সিডেন্ট গুলো করেছিল। আমি মেনলি অ্যাক্সিডেন্টটাকে আমি দেখেছি। এটা হচ্ছে লাটাহাম্বারের ধাক্কায় অপর লাটাহাম্বারে, আচ্ছা, ড্রাম ট্রাক এবং মাইক্রো বাসের সংঘর্ষে, মাইক্রোবাসের চালক ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির চাপায়। এইগুলো আমি দেখতেছিলাম যে সবগুলো আমার মনে হচ্ছে যে অবৈধ যে ইয়েগুলো আছে, পরিবহনগুলো আছে। আপনি কি মানে এত এত দুর্ঘটনা কেন আসলে? আপনি যে যানবাহনগুলোর কথা বলছেন, জি, জি, সড়ক তো অনিরাপদ। জি। তো সড়ক অনিরাপদ শুধুমাত্র অবৈধ যানবাহনের কারণে। যে সমস্ত জায়গায় হুম, আপনার হুম, অবৈধ যানবাহন নাই, আপনাকে হুম, যদি উদাহরণ দিই, হুম, কিছুদিন আগে দুইটা মানে একটা প্রাইভেট হুম, হুম, দুইটা তরতাজা ছেলেকে মেরে দিল জি, আপনার জি, এই যে বিটিসির সামনে। জি, কেউ ছিল না, কেউ ছিল না, রাস্তা হুম, ফাঁকা, হুম, 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 তাই না? হুম। ওখানে কোন অবৈধ যান ছিল আচ্ছা, বিষয়টা, তাই না? জি, আমি জি, যেটা বোঝাতে চাচ্ছি, অবৈধ যান কোনো ফ্যাক্টর না, আমি তা বলছি না। হুম, হুম, আপনি শহরে তো আপনি অটো ওর যে উৎপাত, হুম, মোটর সাইকেল যে পরিমাণ, হুম, হুম, সেক্ষেত্রে তো আপনার চলার কায়দা নেই, মানে জি, জি, আপনার ওয়াকিং ডিস্টেন্সে যে সমস্ত পথচারী, হুম, তাদের তো যাতায়াত করার কোনো অবস্থা নেই। হুম, জি, এর সাথে যুক্ত হয়েছে আপনার আপনার স্ট্রিট ফুডের দোকান। জি, দেখেন গতিনি যে আপনার এই পৌরসভা থেকে জি, এই শহীদ হামিদের মোড় পর্যন্ত হুম, যে যে সমস্ত দোকানগুলো আছে স্ট্রিট হুম, ফুডের, হুম, হুম, এখানে রাস্তাকে অর্ধেক করে ফেলছে। জি, তাহলে এইগুলো দেখার কেউ নেই, অথচ আপনি হুম, হুম, মানে চিহ্নিত কয়েকটা যানবাহনকে বলে তো লাভ হবে না। ওরা না, তো আজকে থেকে না, ওরা মাঠে নামলো কি করে, হুম, হুম, এই প্রশ্ন তো আর একটা, জি, তাই না? জি, জি, তাহলে ওদের যেমন এটা আছে, আপনি যখন ওদের বিরুদ্ধে কথা বলতে যাবেন, হুম, হুম, তখন আবার ওদের পক্ষে কথা বলারও মানুষ আছে। আচ্ছা, কেন? হুম, হুম, আপনার একটা মানে মালামাল বহনের ক্ষেত্রে হুম, যেখানে আপনার ট্রাক বা মিনি ট্রাকের প্রয়োজন হতো, হুম, সেখানে এই সমস্ত আলগামন নসিমন তারা হুম, যে হুম, কাজটা করে দেয় আপনার দৈনন্দিন জীবনে, আপনার কৃষি কাজ থেকে শুরু করে অন্যান্য অপরাপর হুম, কাজগুলা, হুম, আপনি তো প্লিজড তাদের উপরে, না, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাই তাহলে না? তাহলে কি তার সাথে যুক্ত হুম, হুম, আছে, তার সাথে যুক্ত আছে রাত হুম, 3টের সময়, রাত 2টোর সময়, যখন আপনার একটা পেশেন্ট, হুম, হুম, আপনি যেখানে কাউকে পাচ্ছেন না, হুম, আপনি ওই যানবাহন গুলা নিয়ে আপনি যখন হসপিটালে চলে আসছেন, হুম, হুম, আপনি তো তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না। হুম, আমি একটা জনমতের কথা বলছি, হুম, হুম, তাদের কিন্তু একটা সার্ভিস আছে। হুম, হুম, তাহলে সেই সার্ভিসটা না হয় থাকলো, আপনি যেভাবেই দেখেন, হুম, কিন্তু রাস্তার শৃঙ্খলার জন্য, সড়কের শৃঙ্খলার জন্য আপনার তো সুনির্দিষ্ট বাহিনী আছে, জি, তার তো একটা সুনির্দিষ্ট আইনের মধ্যে রাখার জন্য তাদের তো একটা চেষ্টা থাকতে হবে, জি, জি, তাই না? জি, তারা সেটা কতটা করতে পারছে, এক। হুম, হুম, তার সাথে আপনার মতো আমার মতো শহরের যারা মানুষ বা গ্রামের যে সমস্ত বিত্তশালী, তথাকথিত বিত্তশালী, যাদের সন্তানদের যে পাতলা লিকলিকে একটা একটা বডি 30-35 কেজি ওজন হবে না, হুম, আপনি দিয়েছেন 122 কেজি ওজনের, 140 কেজি ওজনের মোটর সাইকেল, হুম, হুম, কিভাবে দিলেন? হুম, তাই নয় কি? জি, ছেলেটাকে মোটর সাইকেল কিনে দিলেন, এমনও ইতিহাস, পরের দিনই তো আপনার হ্যাঁ, ছেলে হ্যাঁ, বাড়ি হ্যাঁ, চলে আসলো, মোটর সাইকেলটা রেখে হুম, লাশ হয়ে লাশ, বাসায় আসলো। হ্যাঁ, এই তো। জি, তাহলে শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা ফিরাতে শুধুমাত্র একজনের দায় নাই, মানে একটা গোষ্ঠীর দায় নাই। আমি বলতে চাচ্ছি, এটা একটা সামগ্রিক বিষয়। আচ্ছা, আচ্ছা, আপনি আমি অভিভাবক হিসাবে যেমন এর দায় হুম, এড়াইতে পারি না, হুম, হুম, সড়ক নিরাপত্তার জন্য যারা দায়িত্বে আছে তারা যেমন এটাকে এড়াইতে পারে না, হুম, হুম, আইন শৃঙ্খলা বাহিনী যেমন এড়াইতে পারে না, হুম, এখানে সোশ্যাল সংগঠন যেগুলো আছে হুম, হুম, তারাও মানে কেউ দায় দায় এড়াইতে এড়াতে পারে পারে না, না। তাই আচ্ছা, নয় কি? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে, জি। এদেরকে এরা যদি আরেকটু কঠোরভাবে জিনিসগুলো দেখে, তাহলে তো বোধহয় মানে চেকপোস্ট বসায় হোক হ্যাঁ, বা সেটা তো বটেই, সেটা লাইসেন্স চেকিং হোক ইদানিংকালে বা ধরেন যৌথ চেকিং হবে। বাহিনীর একটা মহড়া চলছে, হুম, আমরাও হুম, দেখছি, হুম, রাত্রিরেও চলছে জি, জি, যৌথ জি, বাহিনীর। জি, সেখানে তো একটা ইম্প্যাক্ট আছেই, জি, যে রাত্রিরে যখন দেখছি যে আপনার হুম, মেন রোডে হুম,
হেলমেট নাই, জি ইয়ে জি নাই, তিনজন এটা আছে। এটা দেখছি। এটা রাত্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা আবার মানে দেখাই যায় না। আজকেও দেখলাম যে বেশ কয়েক জায়গাতে জরিমানা করা হয়েছে, রাইট। যেমন হচ্ছে যে ওই যে গাংনীর সামাদ হোটেলে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে এই সামাদ এবং সোবান হোটেল, দুইটা হোটেলকেই 10,000 টাকা করে বোধহয় জরিমানা করেছে, আরো কয়েক জায়গায় জরিমানা করেছে। এটা আমি খুব ভালোভাবে দেখতেছি। রাইট। এখন হ্যাঁ, আপনার এটা হচ্ছে তদারকি লাগবে, আর একটু একদম তদারকি লাগবে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ জি। হয়ে গেছে। আমাদের খুব ভালো একটা টপিক ছিল। টপিকটা হচ্ছে যে মেহেরপুর সীমান্তে বিজিবি বিএসএফ এর নিষেধাজ্ঞা, সীমান্তে জমির কৃষক কৃষকদের না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। হুম। নিউজটা কভার করেছেন তোজামেল আজম। 11ই মে 2025, মেহেরপুর প্রতিদিন। জি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মাইকিং এ ভারত ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার ওপারে 150 গজের মধ্যে থাকা ভারতীয় কৃষকদের জমি বর্গা নিয়ে চাষাবাদ বন্ধ, ভারতীয় কৃষকদের জমির আইল কাটতেও নিষেধাজ্ঞা দিয়ে বিএসএফ মাইকিং করেছে। ঠিক আছে, আমাদের মেহেরপুরের প্রায় 3 দিকেই হচ্ছে ভারত আছে, 3 দিকে ভারত আছে, এবং প্রায় 89 কিলোমিটার মানে আমাদের ভারতের সাথে 89 কিলোমিটার আমরা কি বলে সীমানা শেয়ার করছি। আর হচ্ছে যে এই কি সীমানাবর্তী আপনার কাঁটাতারের বেড়ার সীমানা গেট আছে 74টি। আচ্ছা, এইগুলো দিয়ে এই যে মানে কৃষকদের তো অনেক সমস্যা হচ্ছে যে সমস্যা হচ্ছে দেখেন। ভারতীয় জমিগুলো আমাদের লাইনের জি, ভিতরে আছে, জি। হ্যাঁ কাঁটাতারের ভিতরে আছে, তো ওরাও তো অনেক ক্ষেত্রে চাষ করতে পারে না, যে কারণে আমাদের এখানে দিচ্ছে, জমি বর্গা দিচ্ছে বা জমি লিজ দিচ্ছে। হ্যাঁ, তো ইয়ে, এখানে তো প্রবলেম হচ্ছে। সীমান্তের বিষয়টা হচ্ছে হুম, ভারতের যে কাঁটাতারের বেড়া, জি জি। আহ, ওরা তো নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেয়নি। আচ্ছা নোম্যান্স ল্যান্ড হচ্ছে ওখান থেকে আরো 150 গজ দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলটিমেটলি 150 গজ ইয়ে তো আছে, সেখানে তাদের জমি আছে। হুম এই জমিটাই মূলত চাষ করে তারা এপারে জি এসে। জি। এপারে আসতে হলে তাদের আবার সেই রেশন কার্ড বা এটা ওটা সব জমা দিয়ে জমা আসতে দিয়ে হয়, আসতে আধার হবে। কার্ড আধার কার্ড। এগুলো সব জমা দিয়ে আসতে হয়। দিয়ে ওরা নির্দিষ্ট একটা সময়ে আসে, চাষবাস করে আবার ওদিকে চলে যায়। জি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের হয়তো এই আসতে পারা না পারার একটা বার যেহেতু আছে, বিএসএফ কে বলে আসতে হয়, তারা হুম নির্দিষ্ট সময়ে ইয়ে করে। হুম হুম। সেই ক্ষেত্রে জমির চাষের ব্যাপারটা তো আসলে খুব মানে সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার, এমন তাই তো না? হইতে পারে রাতের বেলায় হ্যাঁ, শেষ হ্যাঁ, শেষের হ্যাঁ, কাজ হ্যাঁ, করতে হইতে পারে। হতে হতে জি পারে। জি। এখন এটাকে কেন্দ্র করে ওরা এদিককার জমিগুলা লিজ দিয়ে দিত। হুম আপনি ঠিকই বলেছেন, 89 কিলোমিটার আমাদের মেহেরপুর জেলার সাথে ভারতের যে হুম বর্ডার, হুম এটা 89 কিলোমিটার। জি জি এবং এটা ইয়েতে আপনার 74টা গেট আছে, জি। 74 সীমান্ত গেট আছে, এই কৃষকদের ওরা যাতায়াত করে। হুম কিন্তু এইখানে এইটা এদেরকে লিজ দিয়ে দেয়, হুম, জি এটা জি। হচ্ছে বেআইনি। হুম হুম, আচ্ছা। এটা 8-10 হাজার টাকা করে লিজ দিয়ে হুম দেয়, হুম হুম দিয়ে হুম, এইটা আইনগতভাবে এর কোনো ভিত্তি নাই। ভিত্তি নেই ঠিক যে আছে। বাংলাদেশের টাকা ওরা কিভাবে ইন্ডিয়াতে রিসিভ রাইট, করছে একদম বা তাই, ওটাকে কিভাবে কনভার্ট একদম করছে। তাই। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে তারপরেও ওই যে প্রান্তিক মানুষ, তারা তো আসলে এদিকে এসে যেমন চাষ করতে হুম হুম। করছে। কিন্তু এইভাবেই তো চলে আসছে আমাদের 50 এবার বছর, দীর্ঘদিন হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে এইভাবেই চলে আসছে। ঠিক দীর্ঘদিন আছে, এখানে মানে ওই নিউজটা যেটা আমি পড়তেছিলাম, ওখানে নিউজে বলা হচ্ছে যে এখানে সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটার জন্য কৃষকদের সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মানে বর্ডার এলাকাতে কি কি হয় যে প্রত্যেকটা নিয়ম কানুন ওটা কৃষকদের বলে দেওয়া হয় যে তুমি এই এই পর্যন্ত এইটা করতে পারবে, এই পর্যন্ত এটা করতে পারবে না, হয়তো বা তুমি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো, সন্ধ্যার পরে থাকতে পারবে না। এই নির্দেশনাগুলো দেওয়াটা জরুরি মনে আছে করতেছে। তো। এটা তো সে সন্ধ্যার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় তাকে ওপারে চলে যেতে হয়, আচ্ছা। এগুলো আছে। কিন্তু হুম কিন্তু বর্ডারের এই টেম্পারটা, হুম এই ঘটনাটা আমার কাছে যেটা মনে হুম হচ্ছে, হুম, সেটা পাকিস্তান ভারতের যে যুদ্ধ, জি তাহলে জি। অল বর্ডার যারা হুম এই হুম বর্ডার সেভের দায়িত্বে আছে, হুম হুম, সকলকে কিন্তু একটা রেড অ্যালার্ট জারি জি করেছে। জি। ঠিক আছে। হুম হুম। আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত পাকিস্তানের এই যুদ্ধ, যদিও এই যুদ্ধ তো এখন হ্যাঁ হ্যাঁ, ওটা বন্ধ থেমে হয়ে গেছে, গেছে, বন্ধ হয়ে গেছে। জি। কিন্তু এটা এক ধরনের প্রত্যেকটা অ্যালার্ট একটা করেছে, প্রিপারেশন ছিল, প্রত্যেকটা একটা যে প্রিপারেশন ছিল। বিজিবি কে তারা ইয়ে করেছে, বিএসএফ তো কে। হ্যাঁ। এইটার জন্য আমি আপনার সাথে আরেকটু ঝগড়া করতাম, কিন্তু আমার আর সময় নাই। হুম, এখন তো হচ্ছে যে ছিটমহল যে রংমহল আমাদের আছে, রংমহলে আজকে এই ঘন্টাখানিক আগেও যেটা হুম, সেখানে নাকি ওই যে বালির বস্তা দিয়ে একটা বাংকার তৈরি করা হচ্ছে। হুম, তো তারা তো এখনো কাজ করছে। হুম,
তো ওদিকে যুদ্ধ তো থেমে গেছে। তো বাংকার তো আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয় না। স্বাভাবিক মনে হয়। বাংকার তো তাদের তাদের মানে ইন হাউস মেকানিজম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো ইন হাউস মেকানিজম আমি এই কারণে বলছি যে তাদের এরিয়ায় তারা বাংকার করবে। আপনি তো জানেন এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হলো, হুম হুম ঠিক আছে, যে কয়দিনই ছিল, হুম আপনি কি জানেন ভারত পাকিস্তানের দুই সীমান্তেই, ভারতে এবং পাকিস্তানে, হুম, সাধারণ মানুষদের বাংকার আছে, খুব কংক্রিট জি বাংকার, জি। সাধারণ জনগণের। হুম হুম তারা জানে বিভিন্ন সময় যে তাদের এই গোলাগুলি হয়, হুম হুম, তারা তো বাংকারে চলে যায়। এই বাংকারে যে চলে কয়দিন যায়। ছিল না, হুম সব সাধারণ মানুষ কিন্তু বাংকারে ছিল। জি জি। তো ওইদিকে যে বাংকার হচ্ছে, এই বাংকার নিয়ে তো আমাদের বলার কিছু নেই। হুম আমি যতটুকু বুঝি আর কি, জি বাংকার তো তাদের মানে সেই তাদের সেই সার্বভৌমত্ব পাহারা দেওয়ার জন্য হুম তারা কে কোন কৌশলে কি করবে তাদের টেরিটরিতে, হুম এটা তো হুম, তাদের নিজে তাদের 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 ব্যাপার। তাদের এটা আমার কাছে অবাক করার মতো, বা এটা খুব আমাদের জন্য খুব অ্যালার্মিং, এটা আমার কাছে এটা মনে মনে হয়। হয়। যদিও এটা এটা আমি সমর বিশেষজ্ঞ না, বা এই রাষ্ট্রের পলিসি, হুম হুম, হ্যাঁ, এটা কোনো আঘাতপ্রাপ্ত হচ্ছে কিনা আমার জানা জানা নেই। যায়। আমিও তবে আপনি শুনেছি যে এটাকে এরকম। সাধারণভাবে নাহলে নিচ্ছেন। আমি এই যে সাম্প্রতিক সময়ের উদাহরণ দিলাম, হুম যে এই ইয়েতে উভয়ে পাবলিকের বারাঙ্কার আছে, জি বর্ডার বেল্টে যারা বসবাস করছে, জি জি। ঠিক আছে। হুম এখানে আরেকটা জিনিস আছে, আপনি যেগুলো বললেন, হুম এখানে এই ইয়েতে আমাদের সীমানার ভিতরে হুম এসে আমাদের জমি পার হয়ে হুম, ভারতের ৭৪ বিঘা ৫ কাঠা জমি আছে। জি জি। এই ৭৪ বিঘা ৫ কাঠা জমি, হুম এইটার মালিকানা হচ্ছে ওরা। হ্যাঁ কিন্তু কিভাবে, এটাকে তো তাহলে সে এক ধরনের একটা ছিটমহল বলা যায়। জি, এটাও একটা ছিটমহল এটা হয়ে একটা গেছে। হ্যাঁ, ছিটমহল, অলিখিত বা আমাদের জানা নাই। হ্যাঁ অলিখিত হ্যাঁ ছিটমহল, তাই হ্যাঁ। না? এইটা, এই জমিটাও কিন্তু এরা লিজ নিয়ে হুম ইয়ে করে। হুম হুম, তো বর্ডারে এই জমি সংক্রান্ত বিষয় বা বসবাস সংক্রান্ত বিষয়, আপনি বুড়িপোতার কথা জানেন, এখানে তো রীতিমতো একই উঠানের হুম হুম হুম, হুম, জি জি এদিক ওদিক, তাই জি না? জি। বাংলাদেশের এরকম বিভিন্ন জায়গায় আছে। বর্ডারে যারা বসবাস করে উভয় দেশের জনগণ, হুম, তাদের মধ্যে বিএসএফ এবং আমাদের বিজিবি, এদের একটা ঐক্য, মানে একটা ঐক্যবদ্ধ ভাবে একটা কনসেন্ট্রেশন থাকে এদের প্রতি। জি জি। এখন তারা তো নাগরিক। হুম হুম তা এখন এই যে টেনশনটুকু হয়েছে, হুম, এই টেনশনটা থাকবে বলে আমার কাছে এটা মনে হয় না। অস্থায়ী এটা অস্থায়ী অস্থায়ী। অস্থায়ী। এবং এই যে আচ্ছা। এতখানি জমি, হুম হুম বিএসএফও জানে, হুম এই জমিগুলো যদি আসলে ওরা চাষ করতে না পারে, হুম হুম, তো এই ফসলটা তো এই কম না। তো হুম, আপনি হ্যাঁ প্রায় 89 কিলোমিটার রাস্তা, আপনি যদি এই 150 গজ যদি হিসাব করেন, হুম এই হুম হুম, জমির পরিমাণটা তো বের করা যাবে, হ্যাঁ কি হ্যাঁ, পরিমাণ জমি, গুণ করে ফেললে হয়ে গেল। গুণ জি করে ফেললে, জি তাই না? এটা জি। বিশাল জমি। বিশাল জমি। তো তাহলে এইগুলা তো তো একটা প্রভাব পড়বে রীতিমতো কৃষিতে, জি তাই না? জি। এতগুলা জমি, তো এটা তো আমাদের চারিদিকেই তো ভারত, হুম শুধু হুম, মিয়ানমারটুকু বাদ দিয়ে। জি তো টোটাল ইয়েতেই তো এই অবস্থা, আমাদের শুধু হিলটুকু বাদ দিয়ে, জি তাই জি না? জি। তো তাহলে এই ব্যবস্থাটা খুব, মানে এই টেম্পারটা, হ্যাঁ, এই খুব টেম্পোরারি অস্থায়ী, খুব টেম্পোরারি টেম্পোরারি, খুব টেম্পোরারি। টেম্পোরারি। আচ্ছা। তাছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে অন্য হয় কিছু না। মনে হয়নি। আজকের লাস্ট টপিক, আমি টেকনিক্যাল ইয়ের সাথে আমি একটু সময়টা নিয়ে নিচ্ছি। আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। হুম, হ্যাঁ, আজকের লাস্ট টপিক হচ্ছে যে মুজিবনগরে ভুয়া চিকিৎসকের ৩ মাস, সহযোগী আ ১ মাস জেল, গাড়ির চালকের ১০ বছরের জরিমানা। ঠিক আছে? এটা ১০ মে একটা নিউজ গেছে মেহেরপুর প্রতিদিনের। চিকিৎসকের বিএমডিসি ও বিডিএস এর কোনো সনদ না থাকা এবং অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তিনি এই চিকিৎসা সেবা প্রদান করে করছেন বলে ভ্রাম্যমাণ আদালত প্রমাণ পায়। এই অভিযোগে ভুয়া চিকিৎসকের ৩ মাস, তার সহযোগীর ১ মাস এবং গাড়ি চালকের ১০,০০০ টাকা জরিমানা করেন আদালত। হুম, এর আগেও তিনি খাগড়াছড়িতে এই ধরনের অপরাধের কারণে জেল খেটেছেন। তিনি বারবার হুম। এই ধরনের অন্যায় কাজ করছেন। বিষয়টা কিভাবে দেখছেন? এই এই যে ভুয়া চিকিৎসক, হুম, এই ভুয়া চিকিৎসক ওই খাগড়াছড়ির কথা বলছেন, খাগড়াছড়িতে না, সে ওই বান্দরবন রামুতে ওর আচ্ছা, একটা এই আচ্ছা, ধরনের সেম সমস্যা হচ্ছে। আচ্ছা। ভুয়া চিকিৎসক তো আসলে আমাদের প্রায় সময় ধরা পড়ে। জি। আমি এই বিষয়টা নিয়ে কয়েকজন হুম, অথরিটির সাথে কথা বলেছি, হুম, হুম, ডাক্তারের সাথে কথা বলেছি, হুম, হুম, এগুলা দেখভালের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। হুম, সেক্ষেত্রে এই উনাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে, আমি হুম, জানতে চেয়েছিলাম এই শাস্তিটা কি আসলে যথেষ্ট কিনা। আচ্ছা। হুম, এবং আমি আমার আমি
আমার ধারণা মতে আমি হুম, হুম, এটা পর্যন্ত বলেছিলাম যে এখানে অপরাধ দুটো আছে। আচ্ছা আচ্ছা। দুইটা অপরাধ কি কি? এক হচ্ছে হুম, সে চিকিৎসক না, হুম, হুম, অথচ চিকিৎসক হিসাবে ইয়ে করছে, প্রতারণা করছে। হুম, জি, এটা একটা যেমন অপরাধ, হুম, ঠিক তেমনি সে আর একটা ডাক্তারের আইডি ব্যবহার করছে, হুম, জি, সেটা আর একটা ফৌজদারি অপরাধ। হুম, 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 জি, তাই নয় কি? জি, আচ্ছা, তাহলে এই যে 3 মাসের সাজা দেওয়া হলো, হুম, এই হুম, হুম। সাজাটা কি আসলে যথেষ্ট? বা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। শুধুমাত্র আদালত হ্যাঁ, অবমাননা হবে বা ওখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন। একদম কিন্তু তাই। আমার কাছে আ না না, ব্যক্তিগতভাবে খুব ঠিকই আছে। ইয়ে এটা হুম, আমরা তাই, আমিও তাই ভাবছিলাম যে হুম, হুম, এটা তো আসলে এই সাজাটা আরো বেশি হওয়া উচিত। জি, তার জি, কারণ একটা চিকিৎসা, মানে হুম, হুম, চিকিৎসক না, সে চিকিৎসা করছে, হুম, এটা হুম, তো হুম, মারাত্মক একটা ব্যাপার, জি, তাই জি, নাকি? তো সেক্ষেত্রে তাকে এই 3 মাসের সাজা দেয়া হচ্ছে। জি, যদিও অনেকের কয়েকজন আবার বলছেন, দেখেন 3 মাস সাজা জেলখানায় থাকা, হুম, 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 এটাও এক ধরনের তার পরিশুদ্ধতার জন্য এই সাজাটা কম না। আচ্ছা। কিন্তু ঠিক এর আছে? আগেও তো উনি জেল খেটেছেন। আচ্ছা, এর আগেও খেটেছেন, সেটা খেটেছেন। ঠিক আছে। জি, জি। কিন্তু এইখানে ওনাকে হুম, যে হুম, আইনে জেলটা দেয়া হয়েছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হুম, সেই আইনটা হলো ভোক্তা অধিকার আইন। আচ্ছা। ঠিক আছে? হুম, 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 ভোক্তা অধিকার আইন। হুম, হুম, কিন্তু যদি ওনার ওই যে মানে ওটাকে কি বলে, মানে প্র্যাকটিশনার যে আইন, জি। ঠিক আছে, হ্যাঁ, প্র্যাকটিশনার আইনেই উনাকে না, প্র্যাকটিশনার আইনে দেওয়া দেওয়া হয়নি, হয়নি। না, আচ্ছা, আচ্ছা। ওটাকে ওনাকে ওটা প্র্যাকটিশনার আইনে দেওয়া হুম, হয়নি। ওনাকে দেওয়া হয়েছে ভোক্তা অধিকার আইন 52 ধারায় ওনাকে 3 মাসের জেল দেওয়া হয়েছে। জি। আর এই যে মেডিকেল প্র্যাকটিশনার আইন যেটা, হুম, হুম। এই আইনে যদি তাকে সাজা দেওয়া হতো তাহলে মিনিমাম 1 বছর দিতেই হতো, ওর নিচে আসতে পারতো না। হুম, 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 ঠিক আছে? আমি এটাই বলছিলাম যে এই মেডিকেল প্র্যাকটিশনার আইনে ওনার জেলটা হওয়া উচিত ছিল। হুম, তার কারণ সে ইতিপূর্বে সে তো এই ধরনের কাজ করেছে। এই ধরনের কাজ করার পরে আবার সে দ্বিতীয়বার করলো। এখন দ্বিতীয়বার এইটা, হুম, হুম, না এটা চতুর্থবার, পঞ্চমবার, আমরা হুম, কিন্তু জানি না। হুম, না, সে মেহেরপুরে ধরা পড়ছে, সে হুম, হয়তো যে সোর্স আরেক থেকে জায়গায় যারা হ্যাঁ, 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 আরো যে করেছে। এখন হুম, এই কারণেই বললাম যে এইটা অনেকেই আবার মনে করছেন না যে হুম, এই সাজাটা, আমি হুম, হয়তো নাম করছি না তাদের, হুম, হুম, হ্যাঁ, হুম, যে তারা মনে করছেন না এই সাজা যথেষ্ট। তো এখন যেহেতু আদালত, হুম, হুম, ভ্রাম্যমাণ আদালত এটা মনে করেছে হুম, এটা দেওয়া, সেই ক্ষেত্রে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তিনারা এটা করেছেন। তবে এই ধরনের ভুয়া চিকিৎসক এটা ভয়াবহ। এরকম স্বাস্থ্য খাতে প্রচুর দুর্নীতি আছে, প্রচুর প্রচুর অনিয়ম আছে। হুম, একজন ম্যাট্রিক পাস, আমার অভিজ্ঞতা থেকে বলি, সে প্যারামেডিক্যাল ডাক্তারির ট্রেনার, হুম, হুম, সে নিজে ম্যাট্রিক পাস। আচ্ছা, ঠিক আছে, হুম, যখন আমরা রিপোর্ট করলাম তারপরে সে পালিয়ে গেল। আচ্ছা, যারা তার কাছে প্রশিক্ষণ নিতে গেছে, হুম, 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 হ্যাঁ, হুম, তারা তার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে, সে রীতিমতো লেকচার দিচ্ছে, হুম, ঠিক আছে, হুম, লেকচার দিয়ে সে ওইটা, তার সার্টিফিকেট ইয়ে করে দেখছি সে হচ্ছে ম্যাট্রিক পাস। আচ্ছা, আচ্ছা, সে এই ধরনের প্যারামেডিক্যাল একটা ডিপ্লোমা কোর্সের সে হুম, কোর্স খুলে বসছে, এটা আমাদের গাংনীতে। গাঙ্গেতে, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, হুম, তো এই ধরনের অনেক অনিয়ম, ও ইন্ডিভিজুয়ালি এইভাবে চলে এসছে, চক্ষু শিবির করেছে ওদের, জি, জি, ঠিক আছে, হুম, হুম, দিয়ে সে এই ধরনের কাজ করছে। এখন এই অনিয়মগুলা ধরার জন্য আসলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা যতটা আহ, তদারকি বাড়াবে ততটাই এই অনিয়ম জালে ধরা পড়বে। জি, জি, এটা ছাড়া হুম, একটা জনবহুল দেশ তো, আর্থিক ভাবেও আমরা দুর্বল, মানুষ হয়তো নানান ভাবে নানান ইয়েতে এটা বাঁচতে চাওয়ার একটা চেষ্টা। এর থেকে আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যেটা, এই বিলাসী বা ভোগবাদী মানসিকতায় যে কোনো উপায়ে হুম, আমাকে একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, হুম, এই মানসিকতাটা আমাদেরকে এই সমস্ত দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দিচ্ছে। জি, এইটা মারাত্মক। জি। এটা শুধু একটা ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে, এটা সব সব সেক্টরে ক্ষেত্রে। আছে, সব আমাদের সেক্টরে উচিত আছে, আচ্ছা, আসলে সত্যিকার হুম, অর্থে হুম, আমার যতটুকু আছে একটা সম্মানজনক অবস্থা নিয়ে বেঁচে থাকা। হুম, আমরা যদি আসলে সেই মানসিকতা পোষণ করতে না পারি, হুম, হুম, তাহলে এই ভোগবাদিতা আমাদেরকে চরম বাজে জায়গায় নিয়ে যাবে। জি, আমরা এই লাগামহীন ভোগবাদী মানসিকতা এটা যখন যতদিন পোষণ করতেই থাকবো,
হুম। আমরা একটা জায়গায় না একটা জায়গায় আমরা হোঁচট খাবো, হোঁচট খাবো। ওখান থেকে বেরোতে হবে, হুম। নাহলে উপায় নেই। জি। আমরা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ঠিক প্রোগ্রাম আছে। করে ফেলেছি। আমাদের টেকনিক্যাল গাই অলরেডি হুম। ইয়ে হয়ে গেছে। আমি ইয়ে করছি। আচ্ছা, আপনার কিছু বলার আছে? না, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।